আচ্ছা, আজকের ক্লাসে আমরা কি কি করব একটু মন দিয়ে শুনে নাও। প্রথমে আমরা পিএসসি ক্লার্কশিপের উপরে কেমন টাইপের কোশ্চেন 2019-এ এসছে সেটা একটু আলোচনা করে নেব। তারপর আমরা যেটা জানবো যে 2019-এর কোশ্চেন প্যাটার্ন কি একই থাকবে নাকি এখন কোনো রকম ভাবে চেঞ্জ হবে সেটা সম্বন্ধে একটু আলোচনা করে নেব। তারপরে আমরা টাইম এন্ড ডিস্টেন্স টপিক থেকে প্রবলেমস অন 10-এর উপর কিছু প্রবলেম আজকে করব। তো এই হচ্ছে আজকের আমাদের ক্লাসের বিষয়বস্তু। তার সাথে আমাদের টোটাল ম্যাথের যে সিলেবাসটা দিয়েছে পিএসসি থেকে, তো সেই ক্লার্কশিপের উপর আমরা যখন পড়াশোনা করতে যাব কতগুলো অ্যাপ্রক্সিমেটলি ক্লাস লাগতে পারে সিলেবাসটাকে শেষ করতে, তারপর প্র্যাকটিস করে ভালো করে রেডি করতে কটা ক্লাস লাগতে পারে, কিন্তু কম করে কটা ক্লাস হলে আমাদের সিলেবাসটা ভালো করে শেষ হয়ে যাবে সেটা সম্বন্ধে জানবো। যারা পরে জয়েন করলে আরেকবার আমি রিপিট করছি, যদিও রেকর্ডিং দেখে নেবে, মন দিয়ে শুনে নাও যে আমরা মোট আজকের ক্লাসে কি কি আলোচনা করব। সবার প্রথমে আলোচনা করব যে পিএসসি ক্লার্কশিপের কোশ্চেনের প্যাটার্ন যেটা 2019-এ লাস্ট হয়েছিল, তো তখনকার প্যাটার্ন কেমন ছিল, কোশ্চেনের কোয়ালিটি কেমন ছিল, আর এখন যে পরীক্ষা হবে তাতে কি চেঞ্জ হবে সেগুলো সম্বন্ধে একটু জেনে নেব। তারপর আমরা জেনে নেব যে টোটাল যে সিলেবাসটা আছে সেটা ম্যাথের শেষ করতে কতগুলো ক্লাস লাগতে পারে বা কত টাইম লাগতে পারে সেগুলো সম্বন্ধে একটু আলোচনা করে নেব। এবং আলটিমেট আমরা একটা টপিক টাইম এন্ড ডিস্টেন্সের একটা পার্ট প্রবলেমস অন ট্রেন বলে, ওই পার্টের কিছু প্রবলেম আমরা আজকে আলোচনা করব বা করব। ঠিক আছে, তো এই হচ্ছে আজকের ক্লাসের বিষয়বস্তু। তো আমি স্ক্রিনটা শেয়ার করছি, প্রত্যেকে একবার আমাকে কনফার্ম করবে যে স্ক্রিনটা তোমরা দেখতে পাচ্ছ কিনা। আমি স্ক্রিনটা শেয়ার করি, তারপর তোমরা আমাকে একটু জানাবে। আচ্ছা, প্রত্যেকে স্ক্রিনটা দেখতে পাচ্ছ, এটা কনফার্ম করো। হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। ওকে, বেশ। আর 1 মিনিট বাকি, আমরা 8:05 থেকে একদম টপিকের মধ্যে চলে যাব। ঠিক আছে, এই 1 মিনিটের মধ্যে যারা যারা জয়েন করবে করে যাক। আজকে যেহেতু পিকনিকের ব্যাপার একটা আছে, তো আজকে খুব একটা স্টুডেন্ট জয়েন করবে না আমি জানি, তাও আমাদের হাতে যেহেতু সময় কম, যে জিনিসগুলোতে আমরা কাজ করব সেগুলো আগে করে নেওয়া উচিত। যারা আজকে লাইভ ক্লাস করবে না তারা তো রেকর্ডিং দেখে নিতে পারবে, এমন কোনো ব্যাপার নয়। আমরা সময়টা নষ্ট না করে কাজে লাগাচ্ছি। তো বেশিক্ষণ যদিও করবো না, 1-1.5 ঘন্টার মধ্যে কাজ করে নেবো, তারপর 9টার পরে গিয়ে তুমি পিকনিক করো বা যাই করো করো, নো প্রবলেম। এই মুহূর্তে তো একটু পড়াশোনা করলে কোনো অসুবিধা হবে না। তো আমরা ডিরেক্ট চলে যাচ্ছি কিন্তু ক্লাস। ঠিক আছে, আচ্ছা, আশা করি প্রত্যেকে স্ক্রিনটা দেখতে পাচ্ছ। এখানে আমি ম্যাথের সিলেবাস লিখেছি, কি কি টপিক আছে, তার সাথে 2019-এ দুটো সেট হয়েছিল, সেট 1 সেট 2, সেখানে কটা করে কোশ্চেন এসেছিল সেটাও পাশে লিখে দেওয়া হয়েছে। তো তুমি যদি দেখো আমাদের নাম্বার সিস্টেম যে টপিকটা আছে, সেই নাম্বার সিস্টেম থেকে, মানে নাম্বার সিস্টেমের মধ্যে কাদেরকে রেখেছি, বিভাজ্যতার নিয়ম, মৌলিক সংখ্যা, ফ্র্যাকশন, ডেসিমেল ফ্র্যাকশন, এদেরকে ঢুকে নেওয়া আছে। এইসবের উপর বেস করে 2019-এ একটা সেট 4টে কোশ্চেন ছিল, আর একটা সেটে 6টা কোশ্চেন ছিল। আমার এই নাম্বার সিস্টেমের ক্লাস একটু বেশি লাগবে, কারণ যেহেতু অ্যাপ্রক্সিমেটলি 5টা 6টা কোশ্চেন থাকবেই। এবারের প্রাইমারিতে যেমন প্রায় 15টা কোশ্চেন ছিল নাম্বার সিস্টেম থেকে 30টার মধ্যে, তো সেই কারণে নাম্বার সিস্টেমকে একটু ভালো করে করতে হবে। যে কোনো এক্সামে এর উপর কোশ্চেন বেশি থাকে, এটা খুব ভালো করে করতে হবে। তো বিভাজ্যতার নিয়ম, তার উপর আমি 2খানা ক্লাস নেব। তো বিভাজ্যতার উপর নর্মালি একটা কোশ্চেন দেখা গেছে পরে। তারপর একটা ফ্র্যাকশন, ভগ্নাংশের উপরে আমি নাম্বার সিস্টেমে একটা ক্লাস নেব। 3টে ক্লাস হলো। পার্সেন্টেজ বা শতকরা, এখান থেকে আমাদের একটা সেটে 5টা কোশ্চেন এসেছিল, আর একটা সেটে 2টো কোশ্চেন এসেছিল 2019-এ। তো এই পার্সেন্টেজের উপর আমি 2খানা ক্লাস নেব। তারপর আবার নাম্বার সিস্টেমের উপরে এইচসিএফ এলসিএম যে টপিকটা আছে, সেই পার্টটা আমি 2টো ক্লাস নেব এইচসিএফ এলসিএম, যেখানে একটা সেটে 4টে আর একটা সেটে 6টা এসেছিল। টাইম এন্ড ওয়ার্কের উপর 2টো ক্লাস নেব, এখানে একটা সেটে 2টো কোশ্চেন এসেছিল, একটা সেটে 3টে এসেছিল। পাইভ এন্ড কিস্টেন, যেটা টাইম এন্ড ওয়ার্কের সাথে রিলেটেড, একটা একটা করে এসেছিল 2টো সেটেই। সিম্পলিফিকেশন, বেশিরভাগ সিম্পলিফিকেশন দশমিক দিয়ে আছে, তাই ডেসিমেলের কনসেপ্ট, দশমিকের কনসেপ্টটা আমরা ভালো করে জেনে সিম্পলিফিকেশনের উপর 2খানা ক্লাস করব।
প্রায় 4টা থেকে 5টা সিম্পলিফিকেশন আছে। প্রফিট লস, লাভ এবং ক্ষতি, এর উপর আমরা 2টো ক্লাস করব, 2 নাম্বার, 2টো সেটাই দিয়েছিল। সিম্পল ইন্টারেস্ট 2টো কোশ্চেন দিয়েছিল, তো আমরা সিম্পল ইন্টারেস্টের উপরও 2খানা ক্লাস করব, মানে সিম্পল আর কম্পাউন্ড মিলে মোট 3খানা ক্লাস করব। সিম্পল আর কম্পাউন্ড মিলে আর কি, সিম্পল থেকে 2টো এসেছিল, কম্পাউন্ড থেকে 2টো এসেছিল। অ্যাভারেজ বা গড় একটা সেটে একটা এসেছিল আর একটা শূন্য। টাইম এন্ড ডিস্টেন্স, এর মধ্যে প্রবলেমস অন 10 চলে আসে, এটা একটা সেটে 3টে, একটাতে 2টো, যেখানে প্রবলেমস অন 10 এর একটা অঙ্ক থাকে। রেশিও এন্ড প্রপোর্শন, অনুপাত ও সমানুপাত একটা ক্লাসই নেব। এজ ডিটারমিনেশন একটা ক্লাসে হয়ে যাবে। অ্যালিগেশন এন্ড মিক্সচার, এটা 2টো ক্লাস লাগতে পারে, আমি আপাতত একটা দিয়েছি। বোর্ড এন্ড স্ট্রিম, নৌকা এবং স্রোত। এবার এক্সট্রা ঢুকেছে আয়তক্ষেত্র আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এটা এই বছর এক্সট্রা দেওয়া আছে, যেটা আগে কোশ্চেন হয়নি, এবার কিন্তু এটা করতে হবে এবং এখানে ভালো কোশ্চেন থাকবে। তো আমাদের মোট এই হচ্ছে টপিক গুলো, যেগুলো যে চ্যাপ্টার গুলো আছে সেগুলো দেখালাম, এমন কোশ্চেন হয়েছে সেটাও দেখালাম। এইগুলো করতে আমার অ্যাপ্রক্সিমেটলি 26খানা ক্লাস লাগবে, যেটা অ্যাপ্রক্সিমেটলি 3 থেকে 3.5 মাস লাগবে। মানে আমি তোমাকে যেটা বোঝাতে চাইছি, আমরা স্টুডেন্টদের সুবিধার কথা ভেবে এবং ওয়েস্টবেঙ্গলের এই মুহূর্তের পরিস্থিতির কথা ভেবে আমি যে জিনিসটা ফিল করেছি ফুড এসে পড়াতে গিয়ে, সেপ্টেম্বরের 2 তারিখ থেকে ফুড এসের ব্যাচ শুরু হয়েছিল এবং সেপ্টেম্বরের 2 তারিখ থেকে শুরু করে ডিসেম্বর পর্যন্ত কোর্স ছিল, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 4 মাসের। তো 4 মাসে আমরা একসাথে একটা পেমেন্টের ব্যবস্থা করেছিলাম 1599 টাকা, আর করেছিলাম পুরনোদের, আমাদের পুরনো স্টুডেন্টদের 1099 এরকম একটা করা হয়েছিল। তাতে আমি একটা জিনিস, যেমন একটা ভালো দিক আছে তেমনি খারাপ দিক। ভালো দিকটা আমাদের কি, মানে এট এ টাইমে একটা টাকা উঠে গেছিল, তারপর আর এই টাকার ঝামেলা ছিল না, মানে এটা নিয়ে আর ঝামেলা ছিল না। খারাপ দিকটা কি, প্রচুর স্টুডেন্ট কি হয়, পেমেন্ট করে দেওয়ার পরে তারপরে ভাবে যে তোর আমার এখন এটা পড়তে ইচ্ছে করছে না, বা আমি এটা করব না। তো দেখা গেছে কিছুদিন পরে অনেক স্টুডেন্ট কিন্তু ক্যাজুয়াল হয়ে গেছে, ঠিক মতো পড়াশোনা করেনি বা লাইভ ক্লাস করেনি, রেকর্ডিং দেখছে হয়তো 250 স্টুডেন্ট, সেখানে দেখা গেছে যে লাইভ ক্লাসে 40 জন 45 জন, যেটা খুব বাজে লাগে দেখতে। তো এই কারণে স্টুডেন্টের কেমন সিরিয়াস ব্যাপারটা কেমন একটা হারিয়ে গেছে। তার 2টো কারণ। এক কি, এক হচ্ছে পরীক্ষা লেট হচ্ছে, এখনো পর্যন্ত পরীক্ষার ডেটই অ্যানাউন্স করেন। তারপরে কি, একসাথে একটা পেমেন্ট করে দিয়েছি, এতদিন ধরে পড়ছি, 120খানা ক্লাস হয়ে গেছে, আর কত পড়বো, ও রেকর্ডিং দেখে নেবো পরে, আবার যখন পরীক্ষার কথা বলবে এই ডেট দিয়ে দেবে, তখন আবার সিরিয়াস হয়ে যাবে, এই মেন্টালিটি একটা ঢুকে যায়। কিন্তু যারা যারা মান্থলিও ব্যবস্থা ছিল সাথে, যারা যারা মান্থলি পেমেন্ট করে, তারা কিন্তু প্রতি মাসে পেমেন্টটা করতে গিয়ে ভাবে, আরে এই মাসে আমি এত টাকা পেমেন্ট করেছি, আমার কিন্তু সিরিয়াসলি পড়তে হবে, ফালতুটা সময় নষ্ট না করলে চলে। সময় নষ্ট করবো না বাবা, আমি এই মাসে পেমেন্ট করছি, এই পেমেন্ট করলাম, আমাকে এটা এই টাকার পরিমাণ খাটতে হবে, আমার টাকা ইনকাম করতে কষ্ট লাগে, বাবা ইনকাম করুক, মা ইনকাম করুক, নিজে টিউশন পড়িয়ে ইনকাম করি, যেভাবে হোক, তখন গায়ে লাগে। তখন দেখেছি ওই স্টুডেন্টগুলো একটু বেশি সিরিয়াস থাকে। তাই ভাবলাম না, পরীক্ষা তো 6 মাস পরে অ্যাপ্রক্সিমেটলি হবে, ভোট আছে মার্চ এপ্রিল নাগাদ, তার আগে ফুড এসের পরীক্ষা হয়ে যাবে, তো ভোটের পরে প্রায় জুন মাসের শেষের দিকে তোমার পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা হতে পারে, তার মানে অ্যাপ্রক্সিমেটলি 6 মাস। তো সিলেবাস কিন্তু আমরা 3 থেকে 3.5 মাস, মানে 3.5 মাস আমি নিয়ে নিচ্ছি, একটু বেশি করে ধরে রাখছি। 26টা ক্লাস, ম্যাথের 2টো করে সপ্তাহে ক্লাস, মানে মাসে 8টা ক্লাস কম করে, কোনো কোনো মাসে 10টা হয়ে যাবে, যখন কোন একটা ডেট বেশি পড়ে যাবে, কম করে 8টা ক্লাস, তাহলে 3 মাসে 24টা ক্লাস, আর একটা দুটো বেশি হয়ে 26টা ক্লাস, মানে 3 মাসে কিন্তু ম্যাথের ক্লাস ভালো করে শেষ করে দেওয়া হবে। তো পুরো বেসিক টু অ্যাডভান্স ভালো করে দুটো দুটো করে আমি ক্লাস দিয়ে রেখেছি, এখনই দেখালাম। তো এইভাবে ম্যাথের ক্লাস কিন্তু অ্যাপ্রক্সিমেটলি 3 মাসে আমি শেষ করে দেবো, 3 থেকে 3.5 মাস, আমি 15 দিন বেশি রাখলাম। এবার বাকি কাজ কি, এবার বাকিটা হচ্ছে তোমার সিলেবাস শেষ হওয়ার পরে, তারপর তুমি প্র্যাকটিসের জন্য পড়তে পারো এক্সাম পর্যন্ত টিল, বা সিলেবাস শেষ হয়ে যাওয়ার পর রেকর্ডিং প্যাকেজ কিনতে পারো, সেটাও করতে পারো, অথবা
তুমি কন্টিনিউ ভাবে পড়াশোনা নাও করতে পারো, শুধুমাত্র পুরনো রেকর্ডিং গুলো রেখে পড়াশোনা করতে পারো। এটা তোমার ব্যক্তিগত ব্যাপার। কারণ দেখতে গেলে যে 6 মাস পর্যন্ত টানা অনেকে নাও করতে পারে। যে কজন সিরিয়াসলি করবে আমি তাদেরকে নিয়ে ক্লাসটা করতে চাই। এই জন্য এক্সাম পর্যন্তই ক্লাস হবে, মান্থলি সিস্টেমে যেহেতু পেমেন্টে রাখা। যারা যারা করবে সিরিয়াসলি প্রতি মাসে, তুমি যদি 1 মাস পরে তোমার মনে হয় ক্লাস ভালো লাগছে না, সেই সুবিধাটাও থাকছে আমি ছেড়ে দেবো। এবং আমরা এটাও বলি 10 দিন ক্লাস করার পর যদি কোনো স্টুডেন্টের মনে হয় যে স্যার না, আপনাদের পড়া আমার পছন্দ হচ্ছে না, ভালো লাগছে না, আমি ক্লাসটা ছেড়ে দিতে চাই, আমি অন্য বা আমার কোনো একটা প্রবলেম হয়ে গেছে, আমি পিএসসি ক্লাসশিপটা দেবো না, অন্য একটা কোর্সে ট্রান্সফার করতে চাই, করে দেয়। যেমন ফুড এশিয়াতে এরকম 2-1 জন ছিল, তারা বলেছিল যে স্যার আমি তো এখন পেমেন্ট করে দিয়েছি, কিন্তু এখন ফুড এশিয়াতে আমি করতে পারবো না, প্রাইমারি পড়বো, তো আমাকে কিছু ব্যবস্থা করা যাবে? আমরা এরকম ট্রান্সফার অনেকে করে দিয়েছি। তো যাই হোক, এইগুলো আমরা করি এই কারণে, কারণ অযথা আমরা টাকা নিতে চাই না। যে পরিশ্রম করেছি সেই পরিশ্রমের বাবদ যেটা হয় সেটাই নেব। যাই হোক, আপাতত আমি কেমন কি টপিক, কতগুলো ক্লাস লাগবে অ্যাপ্রক্সিমেটলি বুঝিয়ে দিলাম। 6 মাস যে পড়বে টানা, তার পুরো একদম জল ভাত হয়ে যাবে, মানে টপিকে কোনো রকম ঘাটতি থাকবে না। ঠিক আছে, এই হলো টোটাল ব্যাপার। এবার আমরা যেটা যাব সেটা কোথায় না, আমরা একটা টপিক আজকে পড়বো। টপিকটার নাম কি? টপিকটার নাম হচ্ছে প্রবলেমস অন টেন, যেটা টাইম এন্ড ডিস্টেন্স থেকে একটা টপিক। এই টপিকটা আজকে পড়বো। তার আগে এই পর্যন্ত যা যা বললাম প্রত্যেকে বুঝেছো? একটু কনফার্ম করে দাও, কারো যদি কিছু কোশ্চেন থাকে বলতে পারো। এই পর্যন্ত যা যা বললাম প্রত্যেকে বুঝেছো? একটু কনফার্ম করবে, কারো যদি কোনো কোশ্চেন থাকে বলো। স্যার বলো। স্যার বলছি ওই কৃষ্ণনগরে অফলাইন ব্যাচটা কবে শুরু করবেন? কৃষ্ণনগরে অফলাইন ক্লাস 7 তারিখ থেকে শুরু হবে, মানে আমরা 7 তারিখ থেকে ওখানে যাব। ও তাহলে আমরা জয়েন করবো কি করে স্যার ওখানে, মানে গিয়ে? পেমেন্ট করে এখানে তুমি অনলাইনে পেমেন্ট করতে পারো বা অফলাইনেও করতে পারো। পেমেন্ট করার পরে তুমি তোমার নাম লিখে বলে দেবে যে আমি কৃষ্ণনগরে অফলাইনে ক্লাস করতে চাই। ঠিক আছে, তাহলে অফলাইনে টাকাটা দিয়ে দেবো আমি। হ্যাঁ সেটাও করতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, বেশ। আর কারো কোনো কোশ্চেন আছে? যদি থাকে একটু তাড়াতাড়ি করো, কারণ আজকে তো পিকনিকের মুডে সবাই আছে, তাই আমি একটু তাড়াতাড়ি পড়িয়ে নিয়ে 10টা-15টা প্রবলেম করে নেব, দিয়ে আমরা আজকে ছেড়ে দেবো। তো তোমরা বাড়িতে করবে, তারপর তো টপিক ধরে ধরে ক্লাস হবে। ঠিক আছে, তো আমাদের ভর্তি তো অলরেডি চলছে। তো আমাদের 200 সিট এই পিএসসি ক্লাসশিপের জন্য। তো সেখানে নাম লিখে দিয়েছে 205 জন, মানে নাম লিখিয়েছে। এবার নাম লিখিয়েছে মানে কিন্তু কনফার্ম নয়। যারা নাম লিখিয়েছে 31 তারিখের মধ্যে, তারা ডিসকাউন্টটা পাবে পেমেন্ট করার সময়। মানে পুরনো স্টুডেন্ট যারা আমাদের কাছে কোনো না কোনো একটা কোর্স পড়ছে, সে প্রাইমারি পড়েছে বা আগে কোনো ফুড এসআই পড়েছে বা কোনো না কোনো কোর্স করেছে, তাদের মান্থলি ফিসটা 499 টাকার পরিবর্তে 400 টাকা হয়ে যাবে। যারা 31 তারিখের মধ্যে হয় পেমেন্ট করে ভর্তি হয়ে গেছে বা নাম লিখিয়ে কনফার্ম করেছে যে স্যার আমি পড়বো, আমি 2 তারিখ করবো পেমেন্ট বা 1 তারিখ করবো, তাদের ক্ষেত্রে কিন্তু এই ডিসকাউন্টটা হবে। আর নতুনদের ক্ষেত্রে 599, সেটা 99 টাকা ডিসকাউন্ট হয়ে 500 টাকা হয়ে যাবে। সেটাও তাদের ক্ষেত্রেও এই একই ব্যাপার, সপ্তাহে 5 দিন ক্লাস, 1 দিন এক্সাম। এবার ঘটনা যেটা হচ্ছে, এরকম নাম লিখেছে 205 জন, আমরা 200 জনকে নেব। তার মধ্যে প্রায় 80 জনের কাছাকাছি ভর্তি হয়ে গেছে, মানে পেমেন্ট সহ 80 জনের কাছাকাছি অলরেডি হয়ে গেছে। তো বাকিরা এখনো কিন্তু বলেছে 1 তারিখ 2 তারিখ করবো। তো হতেই পারে প্রবলেম থাকতে পারে লাস্ট, তারপর পিকনিকের মোড আছে, এখানে ওখানে টাকা দিতে হচ্ছে, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু যে ভর্তি হবে কুপনটা পেতে গেলে কিন্তু 31 তারিখের মধ্যে নামটা লিখিয়ে দিতে হবে, নাহলে কিন্তু ওই 99 টাকা ছাড় তখন বললে আর পাবে না। তো চলো আজকের ক্লাসে চলে যাই। আগে তোমাদের একটা জেনারেল স্টাডিজের উপর ক্লাস হয়েছে, একটা ইংলিশের উপর ক্লাস হয়েছে, আজকে ম্যাথের ক্লাস দিলে। পিলি পরীক্ষার জন্য আমাদের যে সিলেবাস 40-30-30, জেনারেল স্টাডিজ থেকে 40, ম্যাথ থেকে 30, ইংলিশ থেকে 30, এই 100 নম্বরের ডেমো ক্লাসের পার্টটা গুছিয়ে গেল। আমরা 1 মাস ক্লাস হয়ে যাওয়ার পর তারপর আমরা মেনের কথা ভাববো, বা কিছু স্টুডেন্ট যারা অ্যাডভান্স লেভেল আছে তারা শুধু মেন পড়াশোনা করতে পারে, এরকম অনেকে আছে, তার জন্য তারা মেন শুরু করতে পারে। কিন্তু
যে সমস্ত স্টুডেন্টের বেসিক কাঁচা তাদেরকে আমি এখন বলবো না তুমি মেন পড়ো, তুমি পিলিই পড়াশোনা করবে, পিলি একটু রেডি হয়ে গেলে 2 মাস 2.5 মাস পড়ার পরে তারপর মেনের নতুন ব্যাচে তুমি জয়েন করবে। কারণ মেনের আমরা দুটো ব্যাচ করব, একটা হচ্ছে আপাতত যারা অ্যাডভান্স লেভেলের স্টুডেন্ট, যাদের পিলি খুব একটা লাগবে না, ফুড এসে পড়েছে বা হয়তো একটু ভালো প্রিপারেশন আছে, তারা হয়তো মেন প্রথম থেকে পড়তে পারে, তাদের জন্য আলাদা একটা ব্যাচ হবে। আর যারা পিলি একদম বেসিক থেকে পড়াশোনাটা করবে তাদের ক্ষেত্রে আমরা পরে একটা ব্যাচ করব, তখন বলে দেবো যে এবার তোমরা মেনে চাইলে জয়েন করতে পারো। ওকে, তো আমি ডিরেক্ট ক্লাসে চলে যাচ্ছি। প্রত্যেকে একবার হাতের সেন ব্যবহার করে কনফার্ম করবো, প্রত্যেকে একবার হাতের সেন ব্যবহার করে কনফার্ম করে দাও, আমি ডিরেক্ট ক্লাসে চলে যাচ্ছি। ওকে, বেশ। আচ্ছা, কোনো স্টুডেন্ট যদি তোমাদের মধ্যে থাকো, কেউ হয়তো ভুল করে বেশি পেমেন্ট করে ফেলেছো, যেমন এরকম 2-1 জনের করেছে আমি দেখেছি, যে তাকে বলা হয়েছিল আছে, তো এরকম যদি কেউ থাকো ডেফিনেটলি পরের মাসের সাথে অ্যাডজাস্ট করে নেবে, আমরা 1 টাকাও কারণ নেই না, সেটা ভালো করে জানো। তো সেই হিসাবে পরের মাসে যখন পেমেন্ট করবে তখন যেটা অ্যাডজাস্ট করে পেমেন্ট করবে। ওকে, ঠিক আছে? হ্যাঁ স্যার। ওকে, চলো প্রবলেমে চলে যাই। আজকে আমরা এই যে প্রবলেমস অন 10 পড়বো, এই টপিকটা থেকে একটা কোশ্চেন থাকে, ঠিক আছে, এখানে মানে পিএসসি ক্লার্কশিপে। কোশ্চেনে তুমি যদি বলো যে স্যার 2019-এর কোশ্চেন আর এখন যে 2024-এ কোশ্চেন হবে, আপনি ম্যাথের কোশ্চেন নিয়ে কি বলবেন? প্রথম কথা আমি বলবো, তুমি কোনো একটা চ্যাপ্টার পড়ার পরে তোমার হাতে যে কোনো একটা ভালো বই, তুমি বলে স্যার ভালো বই কি আছে বাজারে? বাজারে এই মুহূর্তে ভালো বই বলতে পিএসসি ক্লার্কশিপের জন্য আমার কাছে দুটো বই আছে। কি? একটা হচ্ছে শুধু ম্যাথের উপর যদি বলি, একটা হচ্ছে সুবিদ দাসের বই, একটা হচ্ছে ডক্টর বংশীধর সাউ, যেটা আমাদের টেকনো পাবলিকেশন থেকে, যেখানে আমাদের সাব ইন্সপেক্টরের উপর একটা বইও আছে, সেখানে বাছাই করা অঙ্ক আছে। যাদের কাছে ফুড এসের জন্য বা বইটা কিনে রেখেছো, পুলিশের যে বইটা, আমাদের যে বইটা, সে অঙ্কগুলোতে প্র্যাকটিস করবেই ডেফিনেটলি। কিন্তু আজকের দিনে বুঝতেই পারছো কম্পিটিশন বহুত গুণ বেড়ে গেছে। 2018-19-এর কম্পিটিশন আর 2024-এ রাত দিনের তফাৎ। টাকা পয়সারও তুমি যদি ভাবো ভ্যালু যেমন, তেমনি কিন্তু কম্পিটিশন হিউজ বেড়ে গেছে। এত বেকারত্ব, এত মানুষ আজকে এই ফর্ম ফিল আপই 10 লাখ 15 লাখ 20 লাখ করে ফর্ম ফিল আপ করছে, এবং প্রচুর বেকার মানুষ। তারপর স্কুল সার্ভিস পুরো বন্ধ করে দেওয়ার জন্য অনেক ভালো ভালো স্টুডেন্ট যারা মাস্টার ডিগ্রি করেছে, যাদের স্বপ্ন ছিল স্কুলের টিচার হবে, প্রফেসর হবে, তারা কিন্তু ছেড়ে এইসবে এসছে। যে কারণে এখানে কিন্তু অতটা সোজা হবে না। তবে যে স্টুডেন্ট পড়বে মন দিয়ে, সে যদি তার মাথায় গোবরও থাকে, কিছু যদি না বোঝে, আমাদের যে টিম আছে তোমার প্রবলেম কিন্তু সলভ করে দেবে, তোমার কিচ্ছু অসুবিধা হবে। এইটুকু আমি কথা দিতে পারি। তুমি যে কোনো মুহূর্তে আমাকে বলবে যে স্যার আমার অমুক ক্লাসটা ভালো লাগছে না, যদি ডিরেক্ট ম্যাথেরও হয় তুমি আমাকে বলবে বন্ধুর মতো যে স্যার আপনার ক্লাসে এই জায়গাতে আমার প্রবলেম হচ্ছে, আমি ডেফিনেটলি সমাধান করার চেষ্টা করবো। ইংলিশ ক্লাস, স্যার ইংলিশ ক্লাস কঠিন মনে হচ্ছে, ইংলিশে বুঝতে পারছি না, জেনারেল স্টাডিজে বুঝতে পারছি না, যখনই যেটা বলবে অল্টারনেট টিচার আছে, সঙ্গে সঙ্গে অল্টারনেট ব্যবস্থা তোমাকে করে দেওয়া হবে। তাই কোয়ালিটির সাথে আমরা কম্প্রোমাইজ করি না, তেমনি তুমিও তোমার কেরিয়ারের সাথে কম্প্রোমাইজ করবে, মোটেও কোথাও নিজের কেরিয়ার নিয়ে খেলা করবেন, ঠিক আছে? হ্যাঁ বলো। স্যার বলছি ইংলিশ ক্লাস সৌভিক স্যার নেবেন না? ইংলিশ স্যারের যেটা ব্যাপার হচ্ছে, আমরা সৌভিক স্যারের একটা ইংলিশের ব্যাচ শুরু করব, কিন্তু এই পিএসসি ক্লার্কশিপের উপর স্পেশালি চান্সার থাকবে, ঠিক আছে? এবার দেখো সৌভিক স্যারের ইংলিশ আলাদাভাবে থাকবে। যে সমস্ত স্টুডেন্ট ইংলিশে ভীষণ দুর্বল, ভীষণ, যদি তারা চান্সারের ক্লাস করতে গিয়ে প্রবলেম ফেস করো, ডেফিনেটলি আমায় জানাবে, তাহলে আমি তার একটা অল্টারনেট ব্যবস্থা ডেফিনেটলি করবো। আমি সৌভিক স্যারকে এখানে কেন ইনক্লুড করতে চাইছি না, কারণ সৌভিক স্যার প্রাইমারির ব্যাচটা পড়াবে, এমনি একটা ইংলিশের ব্যাচ চলবে ওভারঅল গ্রামারের উপর, কিন্তু পিএসসি ক্লার্কশিপের উপর যদি তুমি দক্ষতার দিক দিয়ে বলো, তাহলে অনেকটা এগিয়ে চান্সার। আমি কাউকে ছোট করছি না, সবাই আমাদের কাছে কিন্তু ভালো টিচার, কিন্তু দক্ষতার দিক দিয়ে যারা যারা এক্সপার্ট
তাদেরকে দিয়ে আমি প্রথমে ক্লাস করাবো। তবে যে কোনো স্টুডেন্টের যদি কোথাও প্রবলেম হয় ডেফিনেটলি বলবো। ওকে, আর কথা না বাড়িয়ে আমরা ডিরেক্ট কিন্তু ক্লাসে যাচ্ছি। একটু হাতের সাইন ব্যবহার করে কনফার্ম করে দেবো। ওকে, তাড়াতাড়ি তাড়াতাড়ি হাতের সাইন ব্যবহার করে কনফার্ম করো। বেশ, দেখো প্রবলেমশন 10 পড়তে গেলে আমাদেরকে কি কি মনে রাখতে হবে। আমি সবার প্রথমেই একটা ফর্মুলা শেখাবো, তার বেশি যাব না, ঠিক আছে? একটা ফর্মুলা, কি এস ইকুয়াল টু ভিটি। এই একটা ফর্মুলা শিখে আমরা অঙ্ক করবো সবার প্রথমে, যতগুলো করা যায়। যখনই কি নতুন কিছু পাবো তখন গিয়ে আবার নতুন শিখবো। পুরো টাইম প্রবলেমশন 10 পড়তে গেলে 2 থেকে 3টে জিনিস মনে রাখতে হবে, দিলে আমাদের কাজ হয়ে যাবে। ঠিক আছে, পুরো চ্যাপ্টার হয়ে যাবে, আর কোনো ফর্মুলা লাগবে না। আমি সবসময় চেষ্টা করি ফর্মুলা কম যত ব্যবহার করা যায়। এস ইকুয়াল টু ভিটি, এখানে কি বলা হচ্ছে? এই এসটা হচ্ছে মোট অতিক্রান্ত দূরত্ব। ভিটা কি? আমরা এখানে গতিবেগ হিসাবে নেব। টিটা কি? টিটা হচ্ছে সময়। মানে কি অতিক্রান্ত দূরত্ব মানে কি? ধরো সাপোজ কথার কথা, তুমি তোমার বাড়ি থেকে 15 কিলোমিটার দূরে তোমার স্কুলে গেছো, তাহলে তুমি মোট কত দূরত্ব গেছো? বলবো 15 কিমি। এটাই হচ্ছে অতিক্রান্ত দূরত্ব, এস। ভিটা কি? ধরো কথার কথা, তুমি ঘন্টায় 10 কিমি বেগে গেছো, 1 ঘন্টায় 10 কিমি গেছো, তো সেটা হচ্ছে গতিবেগ, 10 কিমি প্রতি ঘন্টা আমি গেছি। টিটা কি? টিটা হচ্ছে টাইম বা সময়। এই যে আমি ধরো 15 কিমি যেতে কত সময় লাগিয়েছি সেটা। আমরা এই অতিক্রান্ত দূরত্ব, গতিবেগ, সময় এগুলো নিয়ে ক্লাস 7, 8 প্রচুর পড়েছি। তাছাড়া সায়েন্স পড়তে গেলে এগুলো নিয়ে স্যার ম্যামরা ভালো করে পড়াবে। আমি এখানে শুধু সিম্পল আমাদের যেটুকু লাগবে ওইটুকু নিয়ে কথা বলছি, মাথা খারাপ করার চেষ্টা করব না। একটা ফর্মুলা তাহলে মনে রাখবো, এস ইকুয়াল টু ভিটি, এটা দিয়ে আমাদের প্রায় অঙ্ক হয়ে যাবে। মনে রাখার টেকনিক কি? আমরা প্রত্যেকে ভিটামিন খাই রেগুলার, কোনো সবজির মাধ্যমে নাহলে কোনো কিছুর মাধ্যমে। তো ভিটামিনে ভিটি, তো আমি মনে রাখবো ভির সাথে টি গুণ হবে, ভিটি। অনেক স্টুডেন্ট এটা গুলিয়ে ফেলে, মানে কেউ লেখে এস ইকুয়াল টু ভি বাই টি, কেউ করে ভি সমান এস টি, এরকম ভাবে অনেকে উল্টাপাল্টা ভাবে করার চেষ্টা করে। কোনো কিছু জানার দরকার নেই, শুধু এই কথাটা মনে রাখবে, ভিটি মানে ভিটামিন আমরা প্রত্যেকে খাই, সেখান থেকে ভিটি, এস ইকুয়াল টু ভিটি, এই কথাটা মনে রাখবে। প্রত্যেকে এইটুকু ফর্মুলাটা মনে রাখতে পারবে? একটু কনফার্ম করে দাও। এইটুকু প্রত্যেকে মনে রাখতে পারবে? একটু কনফার্ম করে দাও। বেশ, এবার আর একটা কথা আমরা শিখবো, সেটা কি অঙ্ক করার আগে, সেটা হচ্ছে কি, যদি কোনো কারণে আমরা কখনো এমন দেখতে পাই যে একটা প্রবলেমে গতিবেগ দিয়েছে 10 কিমি প্রতি ঘন্টা, এরকম দিয়েছে কোনো একটা প্রবলেমে, ধরো দিয়েছে 10 কিমি প্রতি ঘন্টা, কোন একটা অঙ্ক করতে গেছো, সেখানে দিয়েছে তোমাকে 10 কিমি প্রতি ঘন্টা। অঙ্কে এস এর মান মানে মোট দূরত্ব যেটা, সেই মোট দূরত্বটা তোমাকে দিয়ে দিয়েছে, ধরো সাপোজ কথার কথা 20 কিমি। গতিবেগটা দিয়েছে তোমাকে 10 কিমি প্রতি ঘন্টা, সময়টা দিয়েছে তোমাকে, জানতে চাইছে, কিন্তু আনসারটা চাইছে, অপশনগুলো যেগুলো দেওয়া আছে সেগুলো সব সেকেন্ডে আছে। এই মিউট করবে কেউ, অযথা মাইক্রোফোন অন করবে, মাইক্রোফোনটা অযথা কেউ অন করবে না। তো হয়তো আনসারটা জানতে চাইছে সেকেন্ডে। এখন তুমি যদি একজন স্টুডেন্ট বলবে, স্যার আপনি তো শিখিয়েছেন এস ইকুয়াল টু ভিটি ফর্মুলা, আমি এসে গিয়ে এস এর মানটা বসিয়ে দেই 20, ভিতে গিয়ে স্যার 10 বসিয়ে দেই, দিয়ে স্যার এখান থেকে টাইমটা বের করে নিই। এই মুহূর্তে তুমি যে টাইমটা পাবে সেই টাইমটা কত গো? 10 দুনে 20, তুমি টাইমটা পাবে 2। এই যে 2টা, এটা কিন্তু মিনিট নয়, সেকেন্ড নয়, এটা হচ্ছে ঘন্টা, এটা হচ্ছে 2 ঘন্টা। তো এটাকে আমাকে কি করতে হয়? আনসার যদি সেকেন্ডে দেওয়া থাকে তাহলে সেকেন্ডে কনভার্ট করতে হবে, যদি মিনিটে দেওয়া থাকে তাহলে মিনিটে কনভার্ট করতে হবে। মানে আমি যে কথাটা বোঝাতে চাইছি, যে অঙ্কে এই এস, ভি আর টি, এই তিনটা জিনিস, এস, ভি আর টি, এই তিনটে জিনিসের এককটা কিন্তু আমাদের কাছে ইম্পর্টেন্ট। হয় আমরা পুরো অঙ্ককে যদি কিমি প্রতি ঘন্টায় রাখি,
কিমি আর ঘন্টায় রাখতে পারি, নাহলে মিটার পার সেকেন্ডেও রাখতে পারি। আবার অনেক সময় কিমির সাথে সেকেন্ডের সম্পর্ক বা মিটারের সাথে ঘন্টার সম্পর্ক হতে পারে। এরকম যা খুশি দিতে পারে, এমন কিন্তু কোনো কথা নেই যে কিমি প্রতি ঘন্টা দিলে সবসময় মিটার পার সেকেন্ডে চাইবে, বা মিটার পার সেকেন্ড দিলে কিমি প্রতি ঘন্টায় চাইবে, এরকম কোনো কথা নেই। আজকের দিনে পরীক্ষাতে স্টুডেন্টকে কনফিউজ করার জন্য অনেক সময় এরকম কোশ্চেন হচ্ছে, আনসার চাইছে মিটার প্রতি ঘন্টায় বলো, এরকম চাইছে মিটার প্রতি ঘন্টায় বলো, তখন কিন্তু স্টুডেন্ট কনফিউজ হয়ে যায়। যাই হোক, বেসিক জিনিসটা আগে শিখি, তারপর এগুলো আমরা করে নেব। সবার প্রথমে যেটা বলি, 1 কিমি মানে কত মিটার? কে বলবে? একজন কেউ 1 কিমি মানে কত মিটার? 1000 মিটার। 1000 মিটার। তাহলে আমরা জানি 1 কিমি মানে 1000 মিটার। 1 ঘন্টা মানে কত মিনিট? 60 মিনিট। 60 মিনিট। 1 ঘন্টা মানে কত সেকেন্ড? 3600 সেকেন্ড। ঠিক আছে, এই যে রেজাল্ট গুলো পেয়ে গেলাম, এখান থেকে আমরা সব করে নিতে পারবো। যেমন কথার কথা, তোমাকে আমি দিয়েছি কিমি প্রতি ঘন্টা, মন দিয়ে শুনবে এবার, তোমাকে দিয়েছি কিমি প্রতি ঘন্টা, এরকম দিয়েছি 1 কিমি প্রতি ঘন্টা। আমি চাইছি তুমি কাজ করো তো, এটাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করো। মিটার পার সেকেন্ড। আগে বলবে স্যার এই 1 কিমি প্রতি ঘন্টা মানে আপনি কি বোঝাতে চাইছেন? এটা মানে বোঝাতে চাইছি একটা কেউ 1 কিমি যেতে 1 ঘন্টা সময় নেয়, এটা বোঝাতে চাইছি। একজন কেউ 1 কিমি রাস্তা যেতে 1 ঘন্টা সময় নেয়, সেটা হচ্ছে কিমি প্রতি ঘন্টা। এবার এটাকে যদি আমাকে বলে মিটার সেকেন্ডে কনভার্ট করতে, তাহলে বলো তো 1 কিমির জায়গায় কত বসাবো? কে বলবে? 1000 মিটার। 1000 মিটার বসিয়ে দেবো। আচ্ছা বলো তো 1 ঘন্টার জায়গায় কত বসাবো? 3600 সেকেন্ড বসিয়ে দেবো। এবার কাটাকাটি করব, দুটো করে শূন্য কাটলো, 5 দিয়ে কাটবে, 2 দিয়ে কাটবে, 2 5 10, 2 18 36। কি পেলে এখান থেকে তুমি? তুমি পেলে স্যার 1 কিমি প্রতি ঘন্টা, এইটা এখন দাঁড়ালো 5/18 মিটার পার সেকেন্ড। তাহলে আমি এরকম একটা রিলেশন পেলাম স্যার, যে কিমি প্রতি ঘন্টাকে যদি মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হয়, তাহলে 5/18 দিয়ে গুণ করতে হচ্ছে। যেমন স্যার যদি আমাকে বলে 18 কিমি প্রতি ঘন্টা, এটাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করো তো, তাহলে একজন স্টুডেন্ট কি করবে? ও 18 ইন্টু কিমি প্রতি ঘন্টার জায়গায় 5/18 মিটার পার সেকেন্ড লিখবে, দিয়ে কাটাকাটি করে বলবে যেটা এই 3 কিমি প্রতি ঘন্টা ছিল সেইটা হয়ে যাচ্ছে 5 মিটার পার সেকেন্ড। এইভাবে এককের পরিবর্তন করতে পারি। এইটুকু কি বুঝেছো? প্রত্যেকে একটু কনফার্ম করো, যে বুঝতে পারোনি বলবে। এইটুকু কি বুঝেছো? প্রত্যেকে কনফার্ম করো। 1 কিমি প্রতি ঘন্টা মানে আমরা চেঞ্জ করে দেখলাম 5/18 মিটার পার সেকেন্ড। তো 18 কিমি মানে 18 ইন্টু 1 কিমি প্রতি ঘন্টা, কিমি প্রতি ঘন্টার জায়গায় 5/18 মিটার পার সেকেন্ড লিখে দিলাম। তাহলে 18 ইন্টু 5/18, 18 কেতে পেয়ে গেলাম 5 মিটার পার সেকেন্ড। আশা করি বুঝেছো। কেউ কি এমন আছো বুঝতে পারোনি? প্রত্যেকে বুঝেছো, ভালো কথা। না বুঝতে পারলে বলবে অবশ্যই। এইরকম ভাবে একক চেঞ্জ করতে পারি। এবার এর উল্টোটা যদি করতাম, মানে কথার কথা কেউ আমাকে দিয়েছে 1 মিটার পার সেকেন্ড, সেখান থেকে কিমি প্রতি ঘন্টায় যেতে চাইছে, আমরা ওই আগে যে রেজাল্টটা শিখেছি না, সেখান থেকেই করে দিতে পারি। কিভাবে? এখনই শিখেছি যে 1 কিমি প্রতি ঘন্টা মানে 5/18 মিটার পার সেকেন্ড। আমরা যদি 1 মিটার পার সেকেন্ড বের করতে চাই, তাহলে এইটা বোথ সাইডে আমি কাজ করতে পারি, 18/5 দিয়ে গুণ করে দেই। তো 18/5 দিয়ে যদি আমি বোথ সাইডে গুণ করে দেই, তাহলে কি হয়ে যাবে? 1 এর সাথে 18/5 কিমি প্রতি ঘন্টা,
আর 5/18 সাথে 18/5 গুণ করলে 5 5 কাটবে, 18 18 কাটবে, মিটার পার সেকেন্ড। মানে আমরা এটা পেয়ে যাচ্ছি 1 মিটার পার সেকেন্ড সমান 18/5 কিমি প্রতি ঘন্টা। এত কিছু তোমার লাগবে না, যদিও আমি তোমাকে শর্টকাট টেকনিক শিখিয়ে দেবো মনে রাখার, কিন্তু এইভাবে আমরা মিটার পার সেকেন্ড থেকে কিমি পার আওয়ারে যেতে পারি। এবার আমরা শর্টকাট টেকনিক হিসেবে কি মনে রাখবো, মন দিয়ে শোন। কিমি প্রতি ঘন্টা থেকে যদি মিটার পার সেকেন্ডে যেতে হয়, আচ্ছা কিলোমিটার বড় ইউনিট না মিটার বড় ইউনিট, কে বলবে কোনটা বড় ইউনিট? কিলোমিটার। বড় ইউনিট। ঘন্টাটা বেশি না সেকেন্ডটা, মানে ঘন্টা বড় ইউনিট না সেকেন্ড বড় ইউনিট? ঘন্টা। আমরা যদি বড় ইউনিট থেকে ছোট ইউনিটে যেতে চাই, তাহলে 5/18 হচ্ছে ছোট ভ্যালু। 18/5 আর 5/18 এর মধ্যে কে কে ছোট ভ্যালু? 5/18। 5/18। আমরা যদি ছোট ইউনিটে যেতে চাই তাহলে ছোট ভ্যালু দিয়ে গুণ করব। আমরা যদি বড় ইউনিটে যেতে চাই, মানে মিটার পার সেকেন্ড থেকে কিমি প্রতি ঘন্টায় যেতে চাই, তাহলে বড় ভ্যালু দিয়ে গুণ করব। তাহলে মনে রাখো কিভাবে, ছোটতে গেলে ছোট দিয়ে গুণ করব, বড়তে গেলে বড় দিয়ে গুণ করব। তাহলে উদাহরণ হিসেবে কেমন বলতে পারি, কেউ যদি আমাকে বলে 15 মিটার পার সেকেন্ড মানে কত কিমি প্রতি ঘন্টা, আমি কি করব, বড় ইউনিটে যাচ্ছি, তাহলে কে বলবে কত দিয়ে গুণ করব? 18/5 দিয়ে। 5 3 15 বলবো 54 কিমি প্রতি ঘন্টা। বড় ইউনিটে গেলে বড় দিয়ে গুণ করব, ছোট ইউনিটে গেলে ছোট দিয়ে গুণ করব। কেউ যদি আমাকে বলে 5 মিটার বললো যে 18 মিটার পার সেকেন্ড মানে কত, আচ্ছা কিমি থেকে ধরো, আমি উল্টোটা করছি, 18 কিমি প্রতি ঘন্টা, এইটা মানে কত মিটার পার সেকেন্ড? কি করব, ছোট ইউনিটে গেলে কি দিয়ে গুণ করব? 5/18। তাহলে কি বলবো, 5 মিটার। এবার আমাকে বলো তো, এই পর্যন্ত কি পদ থেকে বুঝেছো? একটু কনফার্ম করো। এই পর্যন্ত পদ থেকে বুঝেছো? একটু কনফার্ম করে দাও। বেশ, খুব ভালো। এবার শোনো, একটা জিনিস আমাদেরকে যেটা জেনে রাখতে হবে, আজকের দিনে পরীক্ষায় অনেক সময় আমাদেরকে একটু কনফিউজ করানোর চেষ্টা করছে। কি করছে, সবাই তো জানে কিমি প্রতি ঘন্টা থেকে মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড থেকে কিমি প্রতি ঘন্টা, এবং প্রায় জায়গাতে এইটুকুই শেখানো হয়, প্রায় জায়গাতে, যে শুধু তুমি এটা মাথায় রাখবে 5/18 গুণ করতে হয়, 18/5 গুণ করতে হয় একক চেঞ্জ করতে গেলে। এবার পরীক্ষক কি করেছে, উনি বুঝে গেছে যে স্টুডেন্টরা এরকম ভাবে পড়াশোনা করছে, যেমন আমি এতক্ষণ পর্যন্ত যা শেখালাম এরকম ভাবেই প্রায় স্টুডেন্ট পড়াশোনা করছে। টিচার তো বুঝে গেছে, তো যিনি কোশ্চেন সেটার, তিনি এখন কি করছে, বলছে কাজ করো তো, এদেরকে না আনসারটা মিটার প্রতি ঘন্টায় দাও, দেখি তো কি পারে। কিমি প্রতি ঘন্টা দিলাম না, মিটার পার সেকেন্ড দিলাম না, এর একটা একক নিয়ে মিশিয়ে দিলাম, বা কিমি প্রতি সেকেন্ডে দাও তো, দেখি তো কেমন হয়। এই হচ্ছে ব্যাপারটা চলে আসছে। তখন স্টুডেন্ট হচ্ছে কনফিউজ হয়ে যাচ্ছে, আরে করবো কি। তুমি কিচ্ছু ভাববে না, সিম্পল ব্যাপার, যেমন চাইবে তেমনি রাখবে। যেমন আমরা 5/18 বা 18/5 যে কাণ্ডগুলো করছিলাম, ওটা ওই কিমি প্রতি ঘন্টা আর মিটার পার সেকেন্ডের মধ্যে। কিন্তু যদি এরকম কেস হয় তাহলে তুমি একদম ভয় পাবে না, সিম্পল ব্যাপার। কিন্তু মিটারটা কি, কিলোমিটার থেকে ধরো আমাকে কোনো অঙ্ক আমি দেখাবো, এরকম টাইপের অঙ্ক দেখাবো, নানা পরীক্ষাতেও এখন এরকম টাইপের কোশ্চেনের টেন্ডেন্সি হয়ে গেছে, দেখাবো আমি। এতে ভাবার কিচ্ছু নেই, তোমার যে এককটা চেঞ্জ করতে, যেমন আমি কথার কথা তোমাকে একটা উদাহরণ দিয়ে বোঝাই। সাপোজ 18 কিমি প্রতি ঘন্টা দিয়েছি, দিয়ে আমি তোমাকে বলছি আচ্ছা তুমি এটাকে কাজ করো তো মিটার প্রতি ঘন্টায় কনভার্ট করো, তাহলে কি হবে চেষ্টা করো তো, দেখি কে কে পারে। মিটার প্রতি ঘন্টায় কনভার্ট করো। 18 কিমি প্রতি ঘন্টা দিয়েছি, এটাকে তুমি মিটার প্রতি ঘন্টায় কনভার্ট করো, দেখি কে কে পারে।
হয়ে গেলে বলবে। 300 হবে। 300 বলছে। আচ্ছা দেখি আর কেউ কি বলে, হয়ে গেলে জানাবে। 18 কিমি প্রতি ঘন্টা থেকে মিটার প্রতি ঘন্টা। একজন 300 বলেছে, একজন 1800 বলেছে, আর কেউ? একটা আনসার 300 পেয়েছি, একটা 1800 পেয়েছি, বাকিরা কিন্তু পাচ্ছে না। এবার বুঝতে পেরেছে তো পরীক্ষক কি কারণে এরকম করছে? 18,000 মিটার কারণ আওয়ার। পরীক্ষক এই কারণে করছে যে বেশি স্টুডেন্টের পড়ার টেন্ডেন্সি এটাই, কিমি প্রতি ঘন্টা থেকে মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড থেকে কিমি প্রতি ঘন্টা। একটু কোশ্চেন এই ওলট পালট করে দিলেই স্টুডেন্ট ধরা পড়ে যাচ্ছে। কিছু না, কিন্তু দেখো কি করব। দেখো আমরা জানি কি 18 তো 18 থাকলো, 1 কিমি মানে 1000 মিটার, যেহেতু মিটারে আনসারটা চাইছে, তাহলে 1 কিমির জায়গায় 1000 মিটার বসিয়ে দেবো। কিন্তু ঘন্টার তো কোনো চেঞ্জ করেনি, তাহলে আমি সেটা কেন চেঞ্জ করতে যাব? সেটা তো যেমন আছে তেমনি থাকবে, ঘন্টার তো কোনো চেঞ্জ হয়নি। যদি 1 ঘন্টা সেকেন্ডে বলতো তাহলে নিচে আমি 3600 সেকেন্ড লিখতাম, সেটা তো আমার দরকার নেই। তাহলে 18 পিঠে শুধু 3টে শূন্য বসে যাবে, 18,000 মিটার প্রতি ঘন্টা হবে। আমি কি বোঝাতে পারলাম? একটু কনফার্ম করো তো, বুঝতে পারলে কি একটু কনফার্ম করো। বেসিক কনসেপ্টকে ক্লিয়ার করো, অঙ্ক কঠিন নয়, অঙ্কের একটা লিমিটেশন আছে। যত কোশ্চেন কঠিন হবে হোক, অঙ্কের একটা লিমিটেশন আছে, এর বাইরে কিছু হতে পারে না। এবার প্রাইমারিতে সবাই বলছে যে কোশ্চেন কঠিন, কিন্তু কেউ যদি একটু ঠান্ডা মাথায় অঙ্কগুলো দেখে, 24টা থেকে 25টা কোশ্চেন আমার করানোর মতো পড়েছে, মানে আমি যে টাইপের করিয়েছি তারই মতো পড়েছে, কিন্তু পরীক্ষা হলে কেউ মাথা খাটিয়ে ধরতে পেরেছে, কেউ ধরতে পারে। আমি 30টা কোশ্চেনকে ভালো করে বুঝিয়ে আজকে ভিডিও আমি বানিয়েছি, দিয়ে দেব। তখন অনেক স্টুডেন্ট দেখে বলবে, আরে স্যার এরকম তো আপনি করিয়ে দিয়েছিলেন। অনেকে ধরতে পারেনি পরীক্ষায়, কারণ এই যে বেসিক কনসেপ্ট, এইগুলোকে হচ্ছে মেন ব্যাপার। ঠিক আছে, বেশ, চলো এইটুকু আশা করি বুঝে গেছো। এবার আমরা প্রবলেম সলভে চলে যাব, একদম ডিরেক্ট কিছু প্রবলেম সলভ করতে যাব। প্রথম প্রবলেম কি দিয়েছে মন দিয়ে শুনবে। 36 কিমি প্রতি ঘন্টা বেগে ধাবমান একটা ট্রেন পথের ধারের একটা পোস্টকে 15 সেকেন্ডে অতিক্রম করে, ট্রেনটার দৈর্ঘ্য কত? দুটো কথা আছে, একটা কি যে যদি কোনো ট্রেন সাপোজ ধরে নয় এটা একটা ট্রেন দিলাম তোমাকে, ঠিক আছে, আমার ট্রেনটা একটু দেখতে সুন্দর, ওকে, তো আমি এরকম একটা ট্রেন দিয়ে দিলাম। এই ট্রেনটা এইখানে একটা ইলেকট্রিক পোস্ট দিয়ে দিলাম, বা একটা মানুষ দাঁড়িয়ে আছে, একটা পাতলা মানুষ দাঁড়িয়ে আছে, পাতলা মোটা যাই হোক, তাকে আমরা সূক্ষ্ম হিসাবে ধরবো। বলছি একটা ট্রেন যদি একটা ইলেকট্রিক পোস্ট, একটা সিগন্যাল বা একটা মানুষ এরকম যদি সূক্ষ্ম কোনো জিনিসকে ক্রস করে, মানে কি বোঝে জানো? ট্রেনটা তার নিজের দৈর্ঘ্যকে ক্রস করা। কেন? দেখো বেসিক জিনিসটা বোঝার চেষ্টা করো। ট্রেনটার প্রথম জায়গাটাকে আমি এ বলছি, যেখানে ড্রাইভার বসে, আবার পিছনেও ড্রাইভার থাকে, তো সেটাকে বি ধরছি। আমি যদি পরে লোকটাকে ক্রস করার পর পজিশনটা বলি, তখন এই জায়গাটা বি, এটা হয়ে যাচ্ছে এ। আমি যদি এর দূরত্বটা বলি, এরকম জায়গা, লোকটা খুব সূক্ষ্ম হওয়ার কারণে লোকের ওই দূরত্বটাকে নেগলেক্ট করা হয়। তো এ থেকে এতে গেছে, এ পজিশনটা একটা জায়গা থেকে যেখানে গেছে সেটা দেখো ট্রেনের নিজের দৈর্ঘ্য। তাই আমরা এই কথাটা খাতায় লিখে রাখবো, একটি ট্রেন, খাতায় লিখে রাখো, একটি ট্রেন যদি কোনো ইলেকট্রিক পোস্ট বা সিগন্যাল বা কোনো মানুষকে অতিক্রম করে, একটা ট্রেন যদি একটা ইলেকট্রিক পোস্ট বা একটা সিগন্যাল বা একটা মানুষকে অতিক্রম করে, এই কথাটার মানে ট্রেনটা তার নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করেছে। মানে আমরা তখন এসের জায়গায় ট্রেনের দৈর্ঘ্যটা বসাবো।
ট্রেনটি তার নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করেছে। আমি আবার বলছি, যদি একটি ট্রেন একটি ইলেকট্রিক পোস্ট বা একটা সিগন্যাল বা একটা মানুষ এরকম সূক্ষ্ম কোনো জিনিসকে ক্রস করে, সেই কথাটার মানে আমরা বুঝবো ট্রেনটি নিজের দৈর্ঘ্যকে ক্রস করেছে। মনে থাকবে প্রত্যেকের? কনফার্ম করো। মনে থাকবে প্রত্যেকের? কনফার্ম করো। বেশ, এটা ভালো করে লিখে নাও। সেকেন্ড নোট করো, 2 নম্বর কথা নোট করো। যদি একটা ট্রেন কোনো বড় জিনিসকে, যেমন ধরো অন্য একটা ট্রেনকে বা একটা প্ল্যাটফর্মকে বা একটা সুড়ঙ্গকে, এরকম বড় কোনো জিনিসকে যদি ক্রস করে, যেমন ধরো আমার ট্রেনটার নাম হচ্ছে এবি, আমার ট্রেনটার নাম হচ্ছে এবি, আমার ট্রেনটার নাম হচ্ছে এবি, সে সিডি নামে একটা ধরো প্ল্যাটফর্ম বা একটা অপর একটা ট্রেনকে ক্রস করেছে। ক্রস যখন করবে তখন আমার ট্রেনটা এসে কোথায় দাঁড়াবে? ঠিক এরকম জায়গায়। ক্রস করার পরে তখন তার এর পজিশনটা এরকম জায়গায় হয়ে যাবে। ভালো করে যদি লক্ষ্য করো, এর যে পজিশনটা কতটা গেছে, এর আগের অবস্থান আর পরের অবস্থান যদি দেখো, তাহলে তুমি পরিষ্কার বুঝতে পারবে যে কোনো একটা বড় জিনিসকে ক্রস করা মানে ট্রেনটা নিজের দৈর্ঘ্যের সাথে ওই যে বড় জিনিসটা, সেটা হয় অপর একটা ট্রেন বা সুড়ঙ্গ বা অন্য একটা প্ল্যাটফর্ম। তো এইরকম জিনিসকে ক্রস করা মানে নিজের দৈর্ঘ্যের সাথে ওই প্ল্যাটফর্মের দৈর্ঘ্য যোগ করবে, এই টোটালটাকে ক্রস করা বোঝায়। তাহলে একটা সিগন্যাল বা একটা ইলেকট্রিক পোস্ট বা একটা মানুষকে ক্রস করা মানে ট্রেনটার নিজের দৈর্ঘ্যকে বোঝায়। কিন্তু যদি একটা প্ল্যাটফর্মকে ক্রস করে, তার মানে সেক্ষেত্রে ট্রেনটা শুধু নিজের দৈর্ঘ্য নয়, তার সাথে প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটাকেও সে অতিক্রম করে। সেক্ষেত্রে মোট অতিক্রান্ত দূরত্ব মানে ট্রেনের নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। আমি কি এইটুকু বোঝাতে পারলাম? একটু কনফার্ম করবে। আমি কি এইটুকু বোঝাতে পারলাম? একটু কনফার্ম করো। ভেরি গুড, তাহলে বুঝে গেছে এই পর্যন্ত। এবার আমরা প্রবলেমটাই দেখি তো কি বলেছিল। প্রবলেমটা আমাকে বলো তো, কে বলবে? যে 36 কিমি প্রতি ঘন্টা বেগে, তার মানে ভির মান দিয়েছে 36, একটি ট্রেন পথের ধারে একটা পোস্টকে 15 সেকেন্ডে অতিক্রম করেছে, তীর মান দিয়েছে 15। ট্রেনটার দৈর্ঘ্য কত? আচ্ছা, একটা পোস্টকে অতিক্রম করা মানে কি বোঝায় গো? কে বলবে? নিজের দূরত্ব, নিজের দৈর্ঘ্য অতিক্রম করা। ট্রেনটি নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করেছে। একটা পোস্টকে অতিক্রম করা মানে ট্রেনটি নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করেছে। আর কোশ্চেনে জানতেই চাইছে ট্রেনটার দৈর্ঘ্য বলো। তার মানে আমি যে এস ইকুয়াল টু ভিটি ফর্মুলা জানি সেটাই বসিয়ে দেব। এস ইকুয়াল টু ভিটি, বলো মান বলো, বলো তো এসটা মানে সেটাই ট্রেনের দৈর্ঘ্য, ওটাই বের করতে চাই। আচ্ছা, ভির মান কত দেওয়া আছে? 36 কিমি প্রতি ঘন্টা দেওয়া আছে। আচ্ছা, টাইম কত দেওয়া আছে? 15 সেকেন্ড। 15 সেকেন্ড। সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে একটা আছে কিমি প্রতি ঘন্টায় আর একটা আছে সেকেন্ডে। আনসারটা জানতে চাইছে আবার মিটারে, আনসারটা জানতে চাইছে মিটারে। তাহলে আমাকে অঙ্কটা সবকিছু মিটারে কনভার্ট করতে হবে, মিটার সেকেন্ডে। কারণ আনসার যেহেতু মিটারে চাইছে, 15টা সেকেন্ড আছে, তাহলে যেটা 36 কিমি প্রতি ঘন্টা আছে আমি ওইটাকে শুধু কি করব? মিটার পার সেকেন্ডে কনভার্ট করে নেব। অনেক স্টুডেন্ট আছে প্রথম যখন অঙ্ক করে সে এটাকে আলাদাভাবে করে, বলে স্যার আপনি তো শিখিয়েছেন মিটার পার সেকেন্ডে কনভার্ট করা, তো আমি কি করব 36 কিমি প্রতি ঘন্টাকে
36 ইন্টু 5/18 মিটার পার সেকেন্ড আলাদাভাবে করে নিচ্ছি, দিয়ে 18 দুনে 36 করে 10টা স্যার আমি এখানে বসাবো 36 না লিখে 10 লিখবো। এরকম অনেক স্টুডেন্ট বলে যে স্যার আমি 36 না লিখে ভি এর মানটা 10 লিখবো, আগে থেকে চেঞ্জ করে নেব গতিবেগটা মিটার পার সেকেন্ডে, দিয়ে স্যার বসিয়ে আমি এস বলবো, এস সমান ভিটি, এসটা মিটারে চাইছে, ভির মানটা 10 মিটার পার সেকেন্ড, টির মানটা 15, তাহলে ভিটি মানে গুণ করলে 150 দাঁড়াবে, স্যার আনসার হবে 150, অপশন সি বলবো। এটা অনেক স্টুডেন্ট বলে। আমি বলি না, তুমি বেসিক যখন শিখবে তখন এরকম করো, কিন্তু তুমি যদি পরীক্ষায় ভালো কিছু করতে চাও তাহলে এই হ্যাবিট করবে না। তো স্টুডেন্ট বলছে স্যার তাহলে আমি কি করব, কিভাবে করলে পরীক্ষায় টাইম সেভ হবে সেটা বলে দিন। পরীক্ষায় আমরা করব কি, সব সময় এ ইকুয়াল টু ভিটি ফর্মুলাটা আগে লিখে নেব, পরীক্ষাতে সব সময় কাজে লাগবে। এই অঙ্ক দেখা মানে এ ইকুয়াল টু ভিটি লাগবে, তাহলে প্রথমে এ ইকুয়াল টু ভিটি লিখে নেব। এস এর মান লাগবে মিটারে, ভির মান দেওয়া আছে 36 কিমি প্রতি ঘন্টা। আমি এখানে মিটার পার সেকেন্ডে কনভার্ট করার জন্য জানি 5/18 গুণ করতে হয়, এখানে একসাথে এরকম লিখবো, তারপর এটা ভির মান, ভিটা 36 ইন্টু 5/18 লিখবো ডিরেক্ট একই লাইনে, আর টির মানটা 15, এরকম ভাবে পরীক্ষা হলে করব, এক লাইনে, আলাদাভাবে বের করে সময় নষ্ট করব না। এস সমান 36, কিন্তু ওটা কিমি প্রতি ঘন্টা আছে, মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হবে, তাই 5/18 গুণ করলাম রেজাল্টের সাথে ইন্টু 15, আলাদাভাবে করলাম না। এবার এইখানে কাটাকাটি করে দিলাম, 18 দুনে 36, 5 দুনে 10, 15, 150। তো আনসার হলো অপশন সি। আমি কি সবাইকে বোঝাতে পেরেছি? একটু কনফার্ম করো তো। আমি যে স্ট্র্যাটেজিটা বোঝাতে চাইছি, এইভাবে প্র্যাকটিস করতে বলছি, সেই জিনিসটা বুঝেছো? একটু কনফার্ম করো। স্ট্র্যাটেজিটা বুঝেছো? একটু কনফার্ম করো, এটা ভীষণ ইম্পর্টেন্ট জায়গা। বেশ, প্রত্যেকে হাত তুলে জানিয়েছো যে বোঝা যাচ্ছে। যদি কারোর ডাউট থাকে ডেফিনেটলি বলবে, তারপরেও যদি মনে হয় যে পরে ভুলে গেছো, রেকর্ডিং তো থাকবে, ইউটিউবে রেকর্ডিং ক্লাস দিয়ে দেওয়া হবে, এবং পিএসসি ক্লাসশিপের অ্যাপে তোমাদেরকে লগ ইন করতে হবে। সেটা কিভাবে কি করতে হবে আমি শিখিয়ে দেবো একটা ভিডিওর মাধ্যমে, ওটা দেখে অ্যাপে জয়েন করে যাবে, ওখানেও ডেমো ক্লাসের সেকশনে এগুলো পাবে। যদি ইউটিউবে দেওয়া থাকবে তাও কিন্তু অ্যাপের মধ্যে ডেমো সেকশনে পাবে। পরের কোশ্চেন, এটা কিন্তু আমি তোমাদের কাছ থেকে আনসার একসেপ্ট করবো, আমি এটা তোমাদের কাছ থেকে আশা করব যে তোমরা এটার আনসার দেবে, ঠিক আছে? কি বলছে, 120 মিটার দৈর্ঘ্যের একটা ট্রেন প্ল্যাটফর্মে দাঁড়ানো এক ব্যক্তিকে 10 সেকেন্ডে অতিক্রম করেছে, ট্রেনের গতিবেগ কত হবে? এস ইকুয়াল টু ভিটি লিখে এস এর মান বসাবে, যার মান জানা নেই সেটা বের করবে, টির মান বসাবে, যা জানা আছে দিয়ে আনসারটা বলে। এটা তোমাদের কাছ থেকে আমি আনসার করবো। বেশ, মেসেজ বক্সে আনসার আসছে, এ এ এ বলছে। এখনো পর্যন্ত যতগুলো আনসার এ পেয়েছি, দেখো এ বলছে মানে যে এ হবে এমন কোনো কথা নেই, তুমি কিন্তু নিজে ভেবে বলবে। সবসময় যে একসাথে সবাই বললে সেটা ঠিক এমন কিন্তু কথা নয়, অনেক সময় দেখা গেছে একজন কেউ আলাদা পথে চলে, তারটাই ঠিক হয়েছে। তাই ভেবে চিন্তে আনসার করবে, বুঝে করবে। তাও কেউ কথা শুনছে না, বলছে স্যার আমরা এই আনসার দেবো, আপনার যা করার করে নিন। ঠিক আছে, দেখো আমরা দেখে নিচ্ছি। তাহলে দেখো এস ইকুয়াল টু ভিটি ছিল ফর্মুলাটা। এস এর মান কত? এস হচ্ছে 120 মিটার। ভির মান কত? ভি হচ্ছে জানি না। টি কত? টি হচ্ছে 10 সেকেন্ড। দেখো মিটার সেকেন্ডে আছে, আর আনসারও মিটার সেকেন্ডে চাইছে, কোনো প্রবলেম নেই, কাটাকাটি করো। অনেক স্টুডেন্ট আছে 10কে ওদিকে নিয়ে যায়, দিয়ে ভাগে লিখে তারপর কাটাকাটি করে। আমি বলি সমান চিহ্নের বাম দিকে আর ডান দিকে যদি থাকে, ডিরেক্ট কাটাকাটি ওরকম করে দিতে পারো, কোনো প্রবলেম নেই। 10 12 অর্থাৎ 12 মিটার পার সেকেন্ড হবে আনসার। মিটার সেকেন্ডে ছিল তো গতিবেগটা হবে 12 মিটার পার সেকেন্ড। আবার অনেকে এরকম লেখে বি সমান 120/10 দিয়ে কাটাকাটি করে বলে 12 মিটার পার সেকেন্ড। প্রত্যেকে বুঝেছো? কনফার্ম করো। প্রত্যেকে বুঝেছো? কনফার্ম করো। আমি বুঝতে পারছি তোমাদের মানে পিকনিক করার জন্য মন আনচান করছে, কিন্তু দেখো পিকনিক প্রতি বছর আসবে, প্রতি বছর 31শে ডিসেম্বর আসবে, ঠিক আছে? কিন্তু চাকরি তো আর সবসময় থাকবে না। এই দেখো 2019-এর পরে 2024-এ সুযোগ আসছে,
5 বছর, কিন্তু 31শে ডিসেম্বর প্রতি বছর বছর এসছে, আজকে বছর আবার হবে। তাই একটু আজকে বছর আবার হবে একটু কন্ট্রোল করে একটু পড়াশোনায় মনোযোগ দাও। আজকের ক্লাসটা যথেষ্ট ইম্পর্টেন্ট, কারণ প্রথমে প্ল্যানিং যদি ভালো না থাকে কখনোই ভালো রেজাল্ট হতে পারে না। তো চলো পরের কোশ্চেন। 120 মিটার দৈর্ঘ্যের একটা ট্রেনের গতিবেগ 90 কিমি প্রতি ঘন্টা। ট্রেনটি 230 মিটার দৈর্ঘ্যের একটা প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় নেবে? ভালো করে বোঝো। 120 মিটার দৈর্ঘ্যের একটা ট্রেনের গতিবেগ হচ্ছে 90 কিমি প্রতি ঘন্টা। তাহলে এগুলো মিটারে দেওয়া আছে, আনসার সেকেন্ডে চাইছে, 1 কিমি প্রতি ঘন্টা আছে। তুমি চাইলে আগে তাকে মিটার সেকেন্ডে কনভার্ট করে নিতে পারো, না চাইলে আমার মতও করতে পারো। কিন্তু তোমাকে এটা বুঝতে হবে যে একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করা মানে কি বোঝায়। এ বলবে ট্রেনের নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। একদম, একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করা মানে আমরা বোঝাবে নিজের দৈর্ঘ্যের সাথে সাথে প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটাকে অতিক্রম করা বোঝায়। তাহলে যদি এমন ব্যাপারটা বোঝায় তাহলে এস এর জায়গায় কত লিখবো গো? এস এর জায়গায় 350। দুটোকে যোগ করে লিখবো এস এর জায়গায় 350, কারণ নিজের দৈর্ঘ্যের সাথে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য যোগ হবে, ওইটাকে অতিক্রম করা। তাহলে এস এর জায়গায় 350 বসে গেল। ভি কত দিয়ে আছে গো? 90 কিমি প্রতি ঘন্টা, কিন্তু মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে গেলে কত দিয়ে গুণ করতে হয়? 5/8। টাইমটা বের করতে হবে, তাই টাইমটাকে টি দিয়ে দিলাম। এবার কাটাকাটি করো। 18 5 90, 5 দিয়ে কাটলে এদিকে 5 7 35 শূন্য, আবার 5 দিয়ে কাটলে 14, টি দাঁড়াবে 14 সেকেন্ড। অপশন ডি হচ্ছে রাইট আনসার। বলো তো পদ থেকে বুঝলে কিনা কনফার্ম করো। পদ থেকে বুঝলে কিনা কনফার্ম করো। কারো ডাউট থাকলে ডেফিনেটলি মাইক্রোফোন অন করো। পদ থেকে হাত তুলে জানাচ্ছ বুঝে গেছো, বুঝে গেছো। ডাউট হলে কিন্তু ডেফিনেটলি বলবে, ডাউট যেন না থাকে। দেখো আমার ক্লাসে একটাই ফান্ডা ভাই, তুমি না বুঝে হ্যাঁ বলো না। তোমার যদি বুঝতে টাইম লাগে আমি তোমার জন্য টাইম দিতে রাজি আছি, 1 ঘন্টার ক্লাস 3 ঘন্টা নিতে রাজি আছি, কিন্তু না বুঝে হ্যাঁ বলো না। নিজের কেরিয়ারের সাথে কোনোভাবে কম্প্রোমাইজ করবে না। না বুঝতে পারলে বলো, আমি 10 বার বলবো, 1000 বার বলবো, আমি একটুও বিরক্ত হবো না, একবারও রেগে যাব না, একবারও বলবো না গাধা কোথাকার, এইটা বুঝতে পারো না, তোমারও কিচ্ছু হবে না, তোমার দ্বারা কিচ্ছু হবে না। এইসব ল্যাঙ্গুয়েজ গুলো আমি ব্যবহার করবো, নিশ্চিন্তে তুমি বলতে পারো। 800 মিটার দীর্ঘ একটা ট্রেনের গতিবেগ 78 কিমি প্রতি ঘন্টা। ভালো করে শুনবে, কোশ্চেন পড়াটা খুব ইম্পর্টেন্ট। 800 মিটার দেওয়া আছে, কিলোমিটার প্রতি ঘন্টা দেওয়া আছে, মিনিট দেওয়া আছে, আনসার চাইছে মিটারে। বলছে 800 মিটার দীর্ঘ একটা ট্রেনের গতিবেগ 78 কিমি প্রতি ঘন্টা। ট্রেনটি 1 মিনিটে একটা সুড়ঙ্গ অতিক্রম করেছে। সুড়ঙ্গটি দৈর্ঘ্য কত মিটার? একটা সুড়ঙ্গকে অতিক্রম করা মানে কি বোঝায় আগে সেটা বল। একটা সুড়ঙ্গকে অতিক্রম করা মানে কি বোঝায়, কে বলবে? ট্রেনের দৈর্ঘ্য প্লাস সুড়ঙ্গের দৈর্ঘ্য। একটা সুড়ঙ্গকে অতিক্রম করা মানে ট্রেনের দৈর্ঘ্য প্লাস সুড়ঙ্গের দৈর্ঘ্য। এখানে আননোন কে বলো তো? অজানা কে তোমার? সুড়ঙ্গের দৈর্ঘ্য। সুড়ঙ্গের দৈর্ঘ্য। তাহলে আমি ট্রেনের দৈর্ঘ্যটা লিখে ফেলি, এস এর জায়গায় বসাচ্ছি ট্রেনের দৈর্ঘ্য 800 প্লাস সুড়ঙ্গের দৈর্ঘ্য জানি না, তাকে এক্স ধরে নিলাম। কি করে লিখতে পারি তো বলো? হ্যাঁ স্যার। এবার এটা তো মিটারে আছে, আনসারও মিটারে চাইছে, তাই যেগুলো যা আছে সব মিটার সেকেন্ডে কনভার্ট করে দেবো। বলো তো আমাকে 78 কিমি প্রতি ঘন্টাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে গেলে কত দিয়ে গুণ করতে হয়? 5/18। ভেরি গুড। আচ্ছা টাইমটা 1 মিনিট দিয়েছে, 1 মিনিটকে কি লিখবো গো? ভেরি গুড, মিটার সেকেন্ডে রাখতে হবে। 60 সেকেন্ড হয়ে গেল, কাজ শেষ। এবার শুধু এক্স এর মান বের করবো। কাটাকাটি যা যা করো, 6 3 18, 6 10 60, 3 দিয়ে কাটলে 3 2 6, 1 18, 3 6 18। তাহলে ডান দিকে কি পাচ্ছ গো? 20 5 100, 6 5 30, 130 আর 10 গুণ করলে 1300। তাহলে তুমি পাচ্ছ 800 প্লাস এক্স সমান 1300। বলো তো এক্স এর মান কত হবে? 500। 1300 - 800 মানে হবে 500।
1300 হচ্ছে 800 প্লাস এক্স সমান হচ্ছে 1300, তাহলে এক্স এর মান হবে 500। বলো তো বুঝলে কিনা, বলো তো প্রত্যেকে বুঝেছো কিনা, কনফার্ম করো। না বুঝতে পারলে কিন্তু বলবে। স্যার স্যার আরেকবার রিপিট করেন তো। সেকেন্ডে নিয়ে যেতে হবে, 1 মিনিট যেটা আছে। হ্যাঁ, আমার যেহেতু সব মিটার সেকেন্ডে, আমি দেখো কিমি প্রতি ঘন্টা ছিল 78 কিমি প্রতি ঘন্টা, আমি ওটাকে যদি কিমি প্রতি মিনিট করতাম তাহলে প্রবলেম ছিল না, তাহলে মিনিটে রাখতে পারতাম। কিন্তু মিনিটকে সেকেন্ডে কেন করছি, কারণ আমরা প্রত্যেকে কিমি প্রতি ঘন্টা থেকে মিটার পার সেকেন্ড কনভার্ট করাটা ইজি মনে করি, 5/18 গুণ করে ঝামেলা মিটে যায়। ওইটা যেহেতু ইজি মনে করি তাই আমি মিটার পার সেকেন্ডে কনভার্ট করেছি। তাহলে অঙ্কে মিটার সেকেন্ড রাখতে হবে, তাই 1 মিনিটটা 1 মিনিট রাখা যাবে না, 60 সেকেন্ড করতে হবে। বুঝেছো? তাহলে সবার প্রথম কি এস এর জায়গায় কি বসাবো, না একটা ট্রেন যদি একটা সুড়ঙ্গকে অতিক্রম করে মানে ট্রেনটা নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করবে, সাথে সুড়ঙ্গের দৈর্ঘ্যকে অতিক্রম করবে। তাই আমি লিখেছি বাম দিকে কত, 800 প্লাস এক্স। বাম দিকে ক্লিয়ার পর থেকে কনফার্ম করো, বাম দিকে ক্লিয়ার পর থেকে। এবার ডান দিকে, ডান দিকে 78 কিমি প্রতি ঘন্টা আছে, মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে গেলে 78 ইন্টু 5/18 করলাম। এবার 1 মিনিট আছে, সেকেন্ডে নিয়ে গেছি, তাই ওটাকে 1 সেকেন্ডে নিয়ে গেলে 60 সেকেন্ড বসালাম। এবার সিম্পল কাটাকাটি করলাম, কাটাকাটি করার পর ডান দিকে 1300 দাঁড়ালো, বাম দিকে 800 প্লাস এক্স, এক্স সমান 800টাকে ডান দিকে পাঠিয়ে দাও, 1300 মাইনাস 800 তো এক্স হয়ে গেল 500। এবার বোঝা গেছে, কনফার্ম করো। এবার বোঝা গেছে, কনফার্ম করো। যে বলেছিলে, যে বলেছিলে মাইক্রোফোন অন করে বলো, যে বলেছিলে আরেকবার বলতে, আছো না বেরিয়ে গেছো? হ্যাঁ স্যার বোঝা গেছে। ব্যাস, ভেরি গুড। পরে কোশ্চেনে যাই, দেখো ভালো করে, তুমি পারবে কিন্তু। 90 কিমি প্রতি ঘন্টা বেগে ধাবমান একটা ট্রেন 250 মিটার লম্বা একটা প্ল্যাটফর্মকে 22 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটার দৈর্ঘ্য কত মিটার? আমাকে আগে বলো, একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করা মানে কি বোঝায়? নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। আচ্ছা বলো তো কোশ্চেনে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত দেওয়া আছে? 250 মিটার। 250 মিটার। আচ্ছা ট্রেনের দৈর্ঘ্যটা কি জানা আছে? না স্যার। জানা নেই, ওটা বের করতে বলছে, তাহলে ওটাকে এক্স ধরে নেব। তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব এস এর জায়গায় কত বসাবো? 250 প্লাস। এবার বলো তো ভির জায়গায় কত লিখবো? 90 5/18, কেন মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হবে। আচ্ছা বলো তো টাইমের জায়গায় কত লিখবো? 22 সেকেন্ড। এবার কাটাকাটি করব, 18 5 90, উপরে কত দাঁড়ালো? 5 5 25 আর 22 গুণ, অনেকে 22 5 করলে সুবিধা হয়, 20 5 100, 110, 110 ইন্টু 5 মানে 550। বাম দিকে, ডান দিকে হয়ে গেল 550, বাম দিকে আছে 250 প্লাস এক্স। বলো তো এক্স এর মান কত হবে গো? 300। এক্স সমান হবে 550 মাইনাস 250, তার মানে 300। অতএব অপশন ডি হবে রাইট আনসার। বলো তো বুঝলে কিনা প্রত্যেকে? প্রত্যেকে কি বুঝেছো একটু কনফার্ম করে দাও। ভেরি গুড। যার অসুবিধা হবে বলবে কিন্তু। ওকে, পরে কোশ্চেনে চলে যাচ্ছি তাহলে। কি কোশ্চেন দিয়েছে ভালো করে পড়ো। 140 মিটার দীর্ঘ একটা ট্রেনের গতিবেগ 60 কিমি প্রতি ঘন্টা। এতক্ষণ পর্যন্ত যতগুলো অঙ্ক করেছি সেখানে সবসময় ট্রেনটা আর একটা ফিক্সড কোনো জিনিসকে ক্রস করছিল, হয় কোনো মানুষ দাঁড়িয়ে আছে, বা কোনো সিগন্যালকে ক্রস করছে, বা কোনো একটা প্ল্যাটফর্মকে ক্রস করছে, বা কোনো সুড়ঙ্গকে ক্রস করছে, এরকম ব্যাপার ছিল। মানে একটা গতিশীল ছিল আর একটা ফিক্স ছিল। তাই এতক্ষণ পর্যন্ত আপেক্ষিক বেগ বলে কোনো কনসেপ্ট আমরা পড়িনি। কিন্তু যখনই দুটো জিনিস গতিশীল হবে, ধরো কথার কথা ট্রেনটা সামনের দিকে যাচ্ছে, একটা মানুষও ট্রেন যেদিকে যাচ্ছে সেদিকে যাচ্ছে, দুজনের দুটো বেগ আছে, বা কথার কথা দুটো ট্রেনই একসাথে সামনের দিকে যাচ্ছে, একই দিকে যাচ্ছে,
আবার এমনও হতে পারে অপোজিট ডিরেকশন হতে পারে, কিন্তু দুটো ট্রেনই গতিশীল। এরকম পরিস্থিতি এখনো পর্যন্ত ফেস করিনি। এইবার আমরা এরকম পরিস্থিতিটা ফেস করব। যদি এরকম পরিস্থিতি আসে যে দুটো ট্রেনই আমার গতিশীল, যদি এমন পরিস্থিতি আসে দুটো ট্রেনই গতিশীল, হয় সেটা পরস্পর অভিমুখে হতে পারে, দুজন দুজনের অভিমুখে, মানে দুজনের মুখ বিপরীত, এ উত্তর তো এ দক্ষিণ, এরকম ব্যাপার। আবার দুজনের মুখ একই দিক হতে পারে, দুজনই একই দিকে যেতে পারে, এরকম দুটো কেস হতে পারে। হয় একই দিক হবে, নাহলে অপোজিট ডিরেকশন হবে। হয় অপোজিট ডিরেকশন, নাহলে সেম ডিরেকশন। একজনের গতিবেগ ধরো ইউ, কিমি প্রতি ঘন্টা বা মিটার পার সেকেন্ড, আর একজনের ধরো ভি কিমি প্রতি ঘন্টা। নিচেও তাই, একজনের ইউ একজনের ভি। বলছে কি আপেক্ষিক বেগ বলতে তুমি কি বুঝবে? যখন দুটো ট্রেন গতিশীল থাকবে, যদি অপোজিট ডিরেকশন হয়, অপোজিট পরস্পর অভিমুখ, বা দুজন দুজনের এ উত্তর তো এ দক্ষিণ, এই যে ব্যাপারটা, তখন আমরা ওদের মোট গতিবেগ হিসাবে যোগ করে নেব, ইউ প্লাস ভি বলবো ওদের গতিবেগ। এটাকে বলে আপেক্ষিক বেগ। ওদের আপেক্ষিক বেগ কত বলবো? ইউ প্লাস ভি। অপোজিট হলে প্লাস করব। আমরা ব্লাড গ্রুপ জানি অনেকে ও পজিটিভ বলে, আমরা ও পজিটিভ ব্লাড গ্রুপ সম্বন্ধে শুনেছি, সেখান থেকেই মনে রাখবো ও পজিটিভ মানে অপোজিট, ও ফর অপোজিট। অপোজিট ডিরেকশন হলে প্লাস করব, সেম ডিরেকশন হলে মাইনাস করব। একই ডিরেকশন যদি থাকে তখন আপেক্ষিক বেগের ক্ষেত্রে মাইনাস করব, ইউ মাইনাস ভি করবো, বড়টা যেটা বড় থেকে ছোট বাদ দেব। অপোজিট ডিরেকশন হলে প্লাস করব। এটা কি সবার মনে থাকবে? একটু কনফার্ম করো তো, এই কনসেপ্টটা কি প্রত্যেকের মনে থাকবে? একটু কনফার্ম করো। আমরা যেমন লেন্থ, ট্রেনের লেন্থ, প্ল্যাটফর্মের লেন্থ যোগ করে করে এস এর মান বসাচ্ছিলাম, তেমনি এখন গতিবেগে এরকম হবে। যখন দুটো গতিশীল থাকবে তখন ওই ভি এর জায়গায় আমরা পরস্পর অভিমুখ হলে যোগ করে বসাবো দুটো গতিবেগ, একই দিক হলে তাদের মধ্যে বিয়োগ করে বসাবো, ওই ভি এর মানটা এরকম রেজাল্ট করে বসাবো। এটাই হচ্ছে এক্সট্রা আসবে যখন দুটো গতিশীল হবে। আর বাকি কিচ্ছু কথা নয়, আগের মতোই সেই এস ইকুয়াল টু ভিটিতেই বসাবো। যেমন এস এর জায়গায় ট্রেনের লেন্থ প্লাস প্ল্যাটফর্মের লেন্থ বসেছি, তেমনি এখন ভি এর জায়গায় দুটো ট্রেন গতিশীল হলে অপোজিট ডিরেকশন হলে প্লাস করে দুটো গতিবেগ বসাবো, সেম ডিরেকশন হলে মাইনাস করে বসাবো। এই যা, আর কিছু না, ফর্মুলা সেই একটাই। আমি কি ক্লিয়ার করতে পেরেছি? তাহলে পরে কোশ্চেনে যেতে পারি, একটু কনফার্ম করো। ঠিক আছে, যাচ্ছি তাহলে পরে কোশ্চেনে। বলছে কি 140 মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ 60 কিমি প্রতি ঘন্টা। তাহলে ট্রেনের লেন্থ কত? ট্রেনের লেন্থ হচ্ছে 140। আচ্ছা বলো গতিবেগ কত দেয়া আছে? 60 কিমি প্রতি ঘন্টা। আচ্ছা বলো তো অন্য আর একটা ট্রেন যেটা দেয়া আছে তার গতিবেগ কত? 40 কিমি পার ঘন্টা। 40 কিমি প্রতি ঘন্টা। আচ্ছা তার দূরত্ব, তার লেন্থ কত? 160 মিটার। 160 মিটার। এবার কি বলেছে কোশ্চেনে? 140 মিটার দীর্ঘ একটা ট্রেনের গতিবেগ এত, ট্রেনের বিপরীত দিক থেকে 40 কিমি প্রতি ঘন্টা বেগে এগিয়ে আসা, অপোজিট দিক থেকে আর কি, এ দিকে যাচ্ছে তো এ দিকে, এরকম অপোজিট ডিরেকশন, বিপরীত দিক থেকে এগিয়ে আসা 160 কিমি 160 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেনকে কত সময় অতিক্রম করবে? মানে এখানে যেটা দেখতে পাচ্ছ, এই একটা ট্রেন সামনের দিকে যাচ্ছে, এই ট্রেনটা একটা এদিকে যাচ্ছে, এরকম দুটো ট্রেন, তো এরকম ভাবে পরস্পরকে ক্রস করবে আর কি। তো একটি ট্রেন আর একটাকে কত সময় অতিক্রম করবে সেটা জানতে চাইছে। কোশ্চেনটা সিম্পল, কিন্তু প্রথমে মনে হবে বিশাল ব্যাপার। কিচ্ছু বিশাল ব্যাপার না, আমি যা যা কনসেপ্ট শিখিয়ে দিয়েছি তুমি শুধু সেগুলো ব্যবহার করবে। আমাকে বলো তো একটা ট্রেন যদি আরেকটা ট্রেনকে ক্রস করে তখন মোট অতিক্রান্ত দূরত্ব জায়গায় কি লিখবো? কে বলবে? প্লাস করতে হবে। একটা ট্রেন যখন আরেকটা ট্রেনকে ক্রস করে তখন মোট অতিক্রান্ত দূরত্ব জায়গায় কি লিখবো? কে বলবে? বিয়োগ করতে
একটা ট্রেন অতিক্রান্ত দূরত্বের কথা বলছি, কিন্তু মন দিয়ে শুনবে। কিন্তু একটা ট্রেন যখন আরেকটা ট্রেনকে ক্রস করে, মোট যে দূরত্বটা অতিক্রম করে, তখন কি বলি? একটা ট্রেন আর দুটো ট্রেনের যোগফল হবে। এই জায়গাটা স্টুডেন্ট ভুল করে, ভালো করে মাইন্ডে সেট আপ করো, দরকার পড়লে স্টার মারো, পেন নিয়ে নিজের মাথায় স্টার মেরে নাও দরকার পড়লে। এই জায়গাটা স্টুডেন্ট ভুল করে, যে দূরত্ব যে যোগফল, ওটা সবসময় যোগই করি। দূরত্বটা যেটা একটা ট্রেন আর একটা ট্রেনকে ক্রস করলে তার মোট দূরত্বটা যোগই হবে, ওখানে কোনো বিয়োগের টিয়োগের গল্প নেই। যোগ বিয়োগের গল্পটা গতিবেগে, দূরত্বে না। দূরত্বে সবসময় একটা ট্রেন যদি আর একটা ট্রেনকে ক্রস করে, মানে দুজনের মোট লেন্থকে ক্রস করবে। তো দ্যাট মিনস এই দুটো যোগ হয়ে যাবে। এটা মাথায় পুরো সেট করে নাও, এই ভুলটা করবে না। এইরকম অঙ্ক পরীক্ষায় এই কারণে দেয়, স্টুডেন্ট এই ভুলটা করে। তো এটা হয়ে গেল কত? 300। আমি কি এইটুকু ক্লিয়ার করতে পারলাম? এস এর মানটা, এস এর মানটা বিয়োগটা কোথায় করতে হবে তাহলে বললেন? গতিবেগে, গতিবেগের ক্যালকুলেশনে যদি অপোজিট ডিরেকশন হয় প্লাস, সেম ডিরেকশন হলে মাইনাস। গতিবেগের ক্যালকুলেশনে, দূরত্বে না। দূরত্বে একদম আগের কনসেপ্ট, যে একটা ট্রেন যদি একটা প্ল্যাটফর্মকে ক্রস করে, তখন ট্রেনের লেন্থ প্লাস প্ল্যাটফর্মের লেন্থ হবে। একটা মানুষকে ক্রস করলে ট্রেনটা শুধু নিজের লেন্থ হবে, ওদিকের সাথে কোনো যোগ বিয়োগের কোনো গল্প নেই। বুঝতে পারলাম? বলো। শুধু ডান দিকে গতিবেগের জায়গাটা চেঞ্জের ব্যাপার আছে, অপোজিট বা সেম। আচ্ছা এখানে বলো তো, এটা অপোজিট না একই ডিরেকশন? কি এখানে প্লাস হবে, অপোজিট ডিরেকশন। তাহলে 100, কিন্তু কিমি প্রতি ঘন্টায় আছে, তাহলে কত গুণ করব? 5/18 কিমি প্রতি ঘন্টা আছে। কি গো, বোঝা গেছে প্রত্যেকের? বাম দিকে 300, কেন? মোট দূরত্ব কত? 140 + 160। ডান দিকে পরস্পর অভিমুখ, অপোজিট ডিরেকশন, তাই গতিবেগ দুটো প্লাস করে বসালাম, 40 আর 60। কিন্তু ওটাতে কিমি প্রতি ঘন্টায় আছে, আনসার মিটার সেকেন্ডে আছে, তাই আমাকে কি করতে হবে? মিটার সেকেন্ডে কনভার্ট করার জন্য 5/18 গুণ করতে হবে। এবার কাটাকাটি করো, 103 এ 300, এটা কোনাকুনি গুণ করলে 54/5, টি সমান হবে 54/5। 54/5 মানে 10.8 সেকেন্ড। এবার বলো কার ডাউট আছে? এবার বলো কার ডাউট আছে? বুঝেছো কি? কনফার্ম করো। বুঝেছো? কনফার্ম করো। কারোর যদি ডাউট থাকে মাইক্রোফোন অন করে বলতে পারো, নাহলে হাতে সেন ব্যবহার করে ফটাফট কনফার্ম করো। বেশ, ভেরি গুড। তার মানে সবাই বুঝে গেছো, খুবই ভালো। পরে কোশ্চেনে যাচ্ছি। এটা তাহলে তোমরাই করে দাও। দুটি ট্রেন একই বেগে, বেগটা একই দুজনের, পরস্পরের অভিমুখে এগিয়ে চলেছে। যদি প্রতিটি ট্রেনের দৈর্ঘ্য 120 মিটার হয়, ট্রেনের দৈর্ঘ্য দেওয়া আছে প্রত্যেকটা 120 মিটার করে, এবং তারা পরস্পরকে 12 সেকেন্ডে অতিক্রম করে, টাইমটা দেওয়া আছে, এজ দেওয়া আছে, টাইম দেওয়া আছে, গতিবেগ জানতে চাইছে। তবে প্রতিটা ট্রেনের গতিবেগ কিমি প্রতি ঘন্টায় বলো, দেখি এটা কে পারে। এটা আমি অপেক্ষা করব তোমাদের আনসার। দুটি ট্রেন একই বেগে পরস্পরের অভিমুখে এগিয়ে চলেছে, যদি প্রতিটা ট্রেনের দৈর্ঘ্য 120 মিটার এবং তারা পরস্পরকে 12 সেকেন্ডে অতিক্রম করে, তবে প্রতিটা ট্রেনের গতিবেগ কিমি প্রতি ঘন্টায় কত হবে? আমি আনসারটা তোমাদের কাছ থেকে চাইবো। এটা বেশ, অনেকের আনসার আসছে, মেসেজ বক্সে আনসার পাচ্ছি কিছু কিছু। বাকিরা কি বলে দেখি। এ, আবার একটা আনসারে এ এলো, প্রায় আনসার 72 বলছে। আচ্ছা, 36 মনে হয় একটা আনসার এলো। চলো একবার আমি দেখে নিই তাহলে। আমাকে তোমরা বলবে, আমি লিখবো। বলো তো আমি এসের জায়গায় কত লিখবো? 240। 240, কারণ ওটা সবসময় কিন্তু একটা ট্রেন আর একটা ট্রেনকে ক্রস করা মানে সে কোন দিক থেকে কি ক্রস করছে ওগুলো ব্যাপার নয়, দুটো ট্রেনের মোট লেন্থ 240 হয়ে গেল, কারণ দুটোই 120 করে। এবার বলো তো ভি কি লিখবো? ভির জায়গায় লিখবো
v1 প্লাস v2 দুটো দুটো না কি গো, v1 প্লাস v2 লিখবো তো, ঠিক কি না? কেন? হ্যাঁ স্যার। এখানে দুটো ট্রেনই তো গতিশীল, দুটি ট্রেন একই বেগে পরস্পরের অভিমুখে এগিয়ে চলেছে। আমি একজনের ধরলাম গতিবেগ v1, আরেকজনের v2 ধরলাম, পরস্পরের অভিমুখ হলে v1 প্লাস v2 লিখবো না, ঠিক কিনা বলো? ঠিক, হ্যাঁ এইটা লিখে ফেললাম। এবার টাইমটা বলো তো, টাইমের জায়গায় কি লিখবো? 12 × 18/5। 12 লিখে ফেলবো। 18/5 করার কোনো দরকার নেই। কেন, কি লাগবে? তোমার তো মিটার সেকেন্ডেই লিখেছি। দেখো 240 তোমার মিটারে আছে, 12 সেকেন্ডে আছে, মানে এই মুহূর্তে আমার গতিবেগটা মিটার সেকেন্ডেই বেরোবে। আমার আনসার কিমি প্রতি ঘন্টায় চাইছে, পরে করবো, এখন লাগবে না। বুঝলে কথাটা? আমার তো এই মুহূর্তে সব মিটার সেকেন্ডে আছে, তাহলে আমার কোনো চেঞ্জ করার দরকার নেই, আমি গতিবেগটা বের করে নিই। এবার কোশ্চেনে একটা কথা বলা ছিল, দুটি ট্রেন একই বেগে পরস্পরের দিকে যাচ্ছে। যদি একই বেগে যায় তাহলে আমি কি v1 v2 ধরবো, নাকি দুটোকেই v ধরে নেব? দুটোকে একই ধরে নেব তো। তার মানে এটা আমি v নাম দিয়ে কনফিউজ করতে চাইছি না, আমি দুটোর গতিবেগকে x করে ধরে নিলাম। তাহলে বলো তো এই v1 প্লাস v2 জায়গায় কত লিখবো, কে বলবে? 2x। তাহলে 2x ইন্টু 12 সমান 240। তাহলে বলো তো কাটাকাটি করলে x এর মান কত হবে? 10, তাই তো? x এর মান হবে 10, কিন্তু যে গতিবেগটা বেরোলো সেটা কি একক, কি মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ড। আনসার কিসে চেয়েছে গো? কিমি পার আওয়ার। কিমি পার আওয়ার। তাহলে কি দিয়ে গুণ করতে হয় বড় এককে গেলে? 5 দিয়ে। তাহলে আনসারটা কত হচ্ছে? যারা 72 আনসার দিচ্ছিলে তারা ভুলটা কি বুঝলে? কনফার্ম করো। স্যার মানে 2x টা ধরা হয়নি, x ধরা হয়েছে। সেটা তো বুঝতে করেছিলাম। সেটা তো জানি ভুল করার পিছনে কারণটা। তো সবসময় একটা কথা আছে যে जो दिखता है वो होता नहीं है, जो होता है वो दिखता नहीं है। অনেক সময় বাইরে থেকে যা দেখা যায় সেটা হয় না, যেটা হয় সেটা দেখা যায় না। ঠিক আছে, বুঝেছো? তাহলে 72ও দেয়া আছে, 10ও দেয়া আছে, কনফিউজ করার জন্য দুটো অপশন প্রথমে রেডি, কিন্তু অরিজিনাল আনসারটা হচ্ছে 36। তো দুই একজন মনে হয় 36 দিয়েছিল। কি গো, সবাই বুঝলে? কনফার্ম করো। কোন জায়গাটা বলতে হবে বলো? কে বলছো বলো? কিছু বলবে নাকি এই ক্যালকুলেশনটা দেখতে চাইছেন? পরে কোশ্চেনে কি যাবো? তোমরা বললে যাবো, কিন্তু আর বেশি টাইম নেব না, আর 5-10 মিনিট নেব। বলো বলো বলো। এই সবাই বুঝতে পারছো তো? ভালো লাগছে তো? বুঝতে পারছো তো? একটু একটু মাইক্রোফোন অন করে বলো, ঘুমিয়ে পড়ো না। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। বাকিরা বাকিরা সবাই একটু চিল্লে উঠতে পারো তো। 31শে ডিসেম্বর আজকে, হ্যাপি নিউ ইয়ার স্যার। স্যার এখন হয়নি তো। আরে হবে তো, অ্যাডভান্স। অ্যাডভান্স কথাটা শেষে যোগ করে দেবে, প্রবলেম কোথায়? না স্যার বলবো না, কালকেই বলবো। কালকেই বল। আচ্ছা ঠিক আছে। আচ্ছা পরে কোশ্চেনে চলো, আর 5 মিনিটের মতো নেব। পরে কোশ্চেনে বলো, 250 মিটার দৈর্ঘ্যের একটা ট্রেনের গতিবেগ 40 কিমি প্রতি ঘন্টা। একই অভিমুখে 20 কিমি প্রতি ঘন্টা বেগে এগিয়ে আসা একই দৈর্ঘ্যের একটি ট্রেনকে কত মিনিটে অতিক্রম করবে? মিনিটে আনসার চাইছি। দেখো কিমি প্রতি ঘন্টা দিয়েছে, মিটার দিয়েছে, তুমি যা খুশি সেকেন্ডে চাইলে সেকেন্ডে করে ফেলো, সবকে মিটার সেকেন্ডে করে নাও, শেষে আনসার মিনিটে করে নেবে। 250 মিটার দৈর্ঘ্যের এক কনসেপ্ট ব্যবহার করে, এস ইকুয়াল টু ভিটি তে যা যা মান দিয়ে আছে একটা একটা করে টুকটুক করে বসাও। 250 মিটার দৈর্ঘ্যের একটা ট্রেনের গতিবেগ 40 কিমি প্রতি ঘন্টা, একই অভিমুখে, কিন্তু একই অভিমুখ, দুটো ট্রেনের মুখ একই, 20 কিমি প্রতি ঘন্টা বেগে এগিয়ে আসে একই দৈর্ঘ্যের ট্রেনটার দৈর্ঘ্য একই ট্রেনকে কত মিনিটে অতিক্রম করবে? দেখি কে পারে। এটাও কিন্তু তোমাদের কাছ থেকে আমি আনসার নেব। 250 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেনের গতিবেগ 40 কিমি প্রতি ঘন্টা, একই অভিমুখে
20 কিমি প্রতি ঘন্টা বেগে এগিয়ে আসা একই দৈর্ঘ্যের একটি ট্রেনকে কত মিনিটে অতিক্রম করবে? দেখি কে আনসার দিতে পারে। যারা কৃষ্ণনগর বাড়ি তারা কিন্তু তোমাদের আশেপাশে বন্ধুরা যারা যারা পড়বে বলছিল, অনেকবার বলেছিলে তোমাদের কথা রেখে কৃষ্ণনগরে আমরা যাচ্ছি, তো সেখানে কিন্তু বন্ধু বান্ধব জোগাড় করো, নিয়ে এসো। প্রথমে ক্লাস করুক 7 দিন 10 দিন, তারপর ভালো লাগলে পড়বে, না হলে ছেড়ে দেবে, প্রবলেম কোথায়? প্রথম 10 দিন 15 দিন তো টাকা লাগবে না ওখানে, অফলাইনে প্রথমে 10 দিনে টাকা লাগবে না। প্রথম 10 দিন তুমি আসো, ক্লাস করো, ভালো লাগলে পড়বে, না হলে চলে যাবে। কত হচ্ছে বলো? আচ্ছা, আমাকে বলে এস এর মান কত বসাবো, কে বলবে? 500 এস এর মান কত বসাবো? 500 কত বসাবো? 250 প্লাস 250 প্লাস 250, কারণ দুটো একই দৈর্ঘ্যের, তাই 500 বসাবো। আচ্ছা বলো, ভির জায়গায় কত বসাবো? 20 ইন্টু 20 কেন? কারণ এটা একই অভিমুখ আছে, তাই গতিবেগ দুটোর মধ্যে বিয়োগ হয়ে যাবে। তাহলে 40 থেকে 20 বার দিলে 20, কিন্তু মিটার পার সেকেন্ডে কনভার্ট করলে কত দিয়ে গুণ করতে হয়? 5/18 হয়ে গেল। এবার টাইমটাকে টি দিয়ে দিলাম। এই মুহূর্তে যে টাইমটা বেরোবে এটা সেকেন্ডে বেরোবে কিন্তু, ঠিক আছে? মিটার পার সেকেন্ড মানে টাইমটা সেকেন্ডে বেরোবে। এবার কাটাকাটি করব, 0 0 কাটলাম, 5 দিয়ে কাটলে 10, 2 5, 18 কোনাকুনি গুণ করলে 90, তাহলে টির মান হচ্ছে 90 সেকেন্ড। বলো 90 সেকেন্ড মানে কত মিনিট? 1 মিনিট 60 সেকেন্ড। 1 মিনিট মানে 60 সেকেন্ড। তো 90 মিনিট মানে কত সেকেন্ড? সরি, 90 সেকেন্ড মানে কত মিনিট? 1.5 মিনিট। 1.5 মিনিট, তাই তো? 1.5 মিনিট বুঝেছো প্রত্যেকে? 1.5 মিনিট। অতএব অপশন ডি হবে রাইট অ্যান্সার। বুঝলে কিনা কনফার্ম করো ফটাফট। পরের কোশ্চেনে যাই, লাস্ট কোশ্চেন। পরের কোশ্চেন এটাই আজকে লাস্ট কোশ্চেন, তারপর আমি পিডিএফটা দিয়ে দেবো, বাকি কোশ্চেনগুলো বাড়িতে চেষ্টা করবে, পরে আরেকটা ক্লাসে আমি এগুলোও করিয়ে দেবো। আর তারপর আমরা ক্লাস শুরু হয়ে যাবে আমাদের 2 তারিখ থেকে। 1 তারিখটা ছুটি থাকবে, 2 তারিখ থেকে রুটিন ওয়াইজ ক্লাস শুরু হয়ে যাবে। কালকে তোমরা রুটিন পেয়ে যাবে, সপ্তাহে 5 দিন ক্লাস, এবং তোমার অনলাইনের ক্লাসটা প্রতিদিন রাত্রি 8টা থেকে হবে। অনলাইনের ক্লাস প্রতিদিন রাত্রি 8টা থেকে হবে, সপ্তাহে 5 দিন ক্লাস। তো যারা কৃষ্ণনগরে অফলাইন পড়বে তার রুটিনটা একটু আলাদা হবে, আর যারা এখানে অনলাইনে ক্লাস করবে তাদের হচ্ছে প্রতিদিন রাত্রি 8টা থেকে ক্লাস থাকবে। তো তার রুটিন কালকে দিয়ে দেওয়া হবে। আচ্ছা, যারা ভর্তি হবে ইমিডিয়েট ভর্তি হয়ে যাও। আজকের মধ্যে নামটা তো অবশ্যই জমা দিয়ে দেবে, নাহলে ওই 99 টাকা প্রতি মাসে, 99 টাকা মানে তুমি যদি 6 মাস পড়ো 600 টাকা তোমার বাঁচবে। আর যদি নাম এন্ট্রি না করো তাহলে সেটা দিতে হবে, তখন বললে হবে না। তো আমি চলে যাচ্ছি আজকে লাস্ট কোশ্চেনে। একটা টিম আগের স্লাইডটা একটু দেখান না, আগের স্লাইডটা আরেকবার। আগের স্লাইডটা আরেকবার দেখাবো, নিয়ে নাও স্ক্রিনশট। হয়ে গেছে? ঠিক আছে স্যার। চলো আজকে লাস্ট কোশ্চেন। একটি ট্রেন 40 কিমি প্রতি ঘন্টা গতিবেগে গতিশীল, 40 কিমি প্রতি ঘন্টা গতিবেগে গতিশীল। এক মেয়ে 25 কিমি প্রতি ঘন্টা গতিবেগে ট্রেনটির একই অভিমুখে গতিশীল। মানে ট্রেনটা যেদিকে যাচ্ছে মেয়েটাও সেদিকে যাচ্ছে, কিন্তু মেয়েটার গতিবেগ কত? 25 কিমি প্রতি ঘন্টা গতিবেগে ট্রেনটি একই অভিমুখে গতিশীল। মানে 25 কিমি প্রতি ঘন্টা মানে বুঝতে পারছো, ও দৌড়াচ্ছে পুরো একদম, মানে সাইকেল নিয়ে গেলে যেটা হয় আর কি, খুব জোরে সাইকেল চালালে সেরকম আর কি। তো হচ্ছে 40 কিমি প্রতি ঘন্টা গতিবেগে ট্রেনটা গতিশীল, মেয়েটা গতিশীল 25 কিমি প্রতি ঘন্টা গতিবেগে, এবং একই অভিমুখে। ওই ট্রেন যখন ধরে আর কি, মানে ট্রেন চলে যাচ্ছে, পিছনে পিছনে দৌড়ে দৌড়ে, ওই শাহরুখ খানের মতো, ঠিক আছে, দিলওয়ালে দুলহনে লে যাউঙ্গি, ঠিক আছে। তো ওই যে ব্যাপারটা ছিল, দৌড়ে দৌড়ে ট্রেনে উঠছিল, ওরকম ব্যাপারটা আর কি। তো গতিবেগে একই অভিমুখে গতিশীল। তো বলছে যদি ট্রেনটি লোকটিকে 48 সেকেন্ডে অতিক্রম করে তবে ট্রেনটির দৈর্ঘ্য কত হবে? লোকটি বলতে এখানে মেয়েটি আর কি। যদি ট্রেনটি
মেয়েটিকে 48 সেকেন্ডে অতিক্রম করে, তবে ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার হবে? তবে ট্রেনটি দৈর্ঘ্য কত মিটার হবে? বলে ফেলো দেখি। 200। 200 বলছে। বাকিরা? এসের জায়গায় কত লিখবো? এস জানা নেই, তাই তো? আচ্ছা, একটা মেয়েকে ক্রস করা মানে একটা লোককে ক্রস করা মানে কি বোঝায়? ট্রেনের নিজের দৈর্ঘ্য। এসটা শুধু ট্রেনটা লেন্থই বেরোবে, এসটা যেটা বেরোবে। বেশ, এবার আসছে গতিবেগের পালায়। গতিবেগ কি হবে? একই দিকে হলে কি হয় গো? মাইনাস হয়। মাইনাস হয়। তাহলে 40 থেকে 25 বাদ দিলে 15, কিন্তু এটা কিমি প্রতি ঘন্টা আছে, তাহলে কি করব? বলো বলো। 5/18 দিয়ে গুণ করে মিটার পার সেকেন্ডে কনভার্ট করো। টাইমটা কত দিয়ে আছে? 48। কাটাকাটি করব। 6 3 18, 6 8 48, 3 5 15, তাহলে 5 5 25 আসতে 200। তো আনসার হবে ট্রেনটার দৈর্ঘ্য হবে 200। বুঝে গেছো প্রত্যেকে? একটু কনফার্ম করো। বুঝে গেছো প্রত্যেকে? একদম বেসিক টু অ্যাডভান্স সব করাবো। এমন কোন টাইপের কোশ্চেন তোমার বাকি থাকবে না যেটা কোনো পরীক্ষায় আসেনি, বা নানা পরীক্ষাতে তুমি এমন কোনো কোশ্চেন তুমি দেখলে যেটা পাচ্ছ না, এরকম কোনো ব্যাপার থাকবে না। এবং অ্যাডভান্স লেভেলেও করবো এমন কিছু কোশ্চেন যেগুলো কোনো পরীক্ষায় এখনো পর্যন্ত আসেনি, আসতেও পারে, এমন টাইপের কোশ্চেনও কিছু করে রাখবো। বা তোমাদেরকে দিলাম, তোমরা সলভ করলে যা ডাউট হলো তার একটা ডাউট ক্লিয়ারিং সেশন দিয়ে করে দেবো। কারণ বুঝতেই পারছো পরীক্ষা হবে 6 মাস প্রায় টাইম পাবো। আমার 3 থেকে 3.5 মাসের সিলেবাস আরামসে শেষ হয়ে যাবে। বাকি 2.5 মাসে সব ডাউট ক্লিয়ার হয়ে যাবে। তুমি যদি মন দিয়ে ভালো করে পড়ো, 6 মাসের দিব্যি তুমি ভালো রেজাল্ট করবে। কত কম্পিটিশন সেদিকে তাকাও না, তোমার একটা সিট লাগবে। কতগুলো সিট আছে, 6,500 হোক, 6,000 হোক, 5,000 হোক, তুমি সেটার দিকে তাকিও না, তোমার একটা সিট লাগবে। এবং আমি বলছি 6 মাস এনাফ টাইম। মন দিয়ে পড়লে আরামসে করা যায়, কিন্তু তোমার মধ্যে সেই জিনিসটা থাকবে যে আমি এই চাকরিটা পেতে চাই, সেই জিনিসটা যেন হারিয়ে না যায়। তাহলে আমি বলছি আমাদের যে টিম আছে তোমার কোনো অভাব হবে না। বলো। স্যার বলছি প্রাইমারিটা কবে শুরু করবেন? প্রাইমারি 5 তারিখ থেকে ক্লাস শুরু হবে। আমরা কালকেই তোমার রুটিনের সহযোগে তুমি জানতে পেরে যাবে কবে কি ক্লাস হবে, কত কি পেমেন্ট করতে হবে, কি ডিটেলস পুরো কাল পরশুর মধ্যে সব পেয়ে যাবে। 5 তারিখ থেকে ক্লাস শুরু হবে। স্যার বলছি কৃষ্ণনগরের ডিটেলসটা একটু বলেন তো। কৃষ্ণনগরই হচ্ছে স্টেশন থেকে ওই যে খেজুরতলা মোড় চেনো কি? ওই খেজুরতলা মোড়ে একদম কাছে। তুমি খেজুরতলা মোড়ে গিয়ে ফোন করলেই ওখান থেকে নিয়ে চলে যাওয়া যাবে। কতদিন করাবেন সপ্তাহে? সপ্তাহে ওখানেও ক্লাস 5 দিন হবে অফলাইনে। এবার শুধু ম্যাথ নিলে 2 দিন, শুধু ম্যাথ নিলে। জেনারেল স্টাডিজ 2 দিন, ইংলিশ 1 দিন। ওখানেও সপ্তাহে 5 দিন, এখানেও সপ্তাহে 5 দিন। অনলাইন অফলাইনের মধ্যে কোনো পার্থক্য নেই। অফলাইনে এই যা তুমি সামনে থাকবে, তোমার চোখ মুখ দেখে আমি বুঝতে পারবো তুমি বুঝেছো কিনা। তারপরে তোমাকে আমি পাশে দেখতে পারবো, তোমার খাতা চেক করতে পারবো, তোমার খাতাতে কোথাও মিস্টেক করছো কিনা বা বুঝতে কি প্রবলেম হচ্ছে, সামনে ফেস টু ফেস। সেই জিনিসগুলো একটা সুবিধা। আর অনলাইনে সুবিধা কি? টাইম সেভ হয়। এই যে যাতায়াতের সময়টা বেঁচে যায়, বাড়িতে থেকে আমার পড়াশোনাটা হয়ে যায়, এই যাতায়াতের সময় বেঁচে। প্রতিটা জিনিসের কিছু সুবিধা কিছু অসুবিধা আছে। তো যারা একদম ওখানে পড়াশোনা করি, কলেজে পড়ি তো। চলো ভালো থেকো, এনজয় করো প্রত্যেকে আজকের দিন, এবং কাল থেকে নতুন জীবন শুরু করো একরকমের। ঠিক আছে? বুঝেছো? ফোন করেছিলাম রাতে। স্যার।